এটা আমাদের বিউপির স্পেশাল সেমিনার। আমাদের গত 4 বছরের অভিজ্ঞতায় যা যা আমরা জানি বিউপি সম্পর্কে, হিডেন ট্রিক্স সবকিছু আপনাদের এখানে শেয়ার করা হবে। তো আমি প্রথমে শুরু করতেছি, এন্ড সেমিনারটা কত বেশি ইম্পর্টেন্ট এটা বোঝানোর জন্য আমি এক এক করে একটু স্লাইড গুলো দেখে নিব। ফার্স্টে দেখেন ফুল হ্যাক্স লেখা। সেকেন্ডে বিউপির ম্যাপিং জানতে হবে, সাবজেক্ট ম্যাপিংটা কিভাবে হয় আমি টোটাল ইন ডেপথ এখানে আলোচনা করব। তারপর বিউপির জন্য এক্সট্রা কিছু হিডেন ট্রিক্স আছে, ওকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আলোচনা করব। তারপর আপনারা কত জিপিএ থাকলে পরীক্ষা দিতে পারবেন, হ্যাঁ 2024 সালের লাস্ট সার্কুলার অনুযায়ী এটা সম্পর্কে আলোচনা করব। কোনটাতে কি কি বিষয়ে পরীক্ষা দিবেন। তারপর আমরা একটু সাজেশনের কথা বলবো, ওকে, যে ইংলিশের জন্য আপনার কোন কোন টপিক পড়তে হবে, বাংলার জন্য কোন কোন টপিক পড়তে হবে, জিকে জন্য কোন টপিক পড়তে হবে। এই যে এইগুলো আমরা সাজেশনের কথা বলবো, ওকে। এই সাইডে আপনি দেখতেছেন প্রথমে আমরা ইংলিশ টপিক দেখালাম, এখানে কিছু অ্যাডভান্স আইটেম আছে, এটাও এখানে চলে আসবে, অ্যাডভান্স আইটেম নিয়ে আলোচনা করব, মানে অল A to Z। তারপর বাংলার জন্য শর্ট সিলেবাস করবেন নাকি ফুল সিলেবাস করবেন, বাংলা ব্যাকরণ কোন আইটেম করবেন, তারপর আপনার আমাদের যে পেইড ব্যাচে ভর্তি হচ্ছেন সেটা সম্পর্কে, আমাদের মেন্টর প্যানেল সম্পর্কে, জেনারেল নলেজ সম্পর্কে, কোন বই পড়বেন। অনেকে কোশ্চেন করছেন ভাই কোন বই পড়বে একটু বলেন তো। আমি বললাম ভাই একটু ওয়েট করেন, আমরা সেমিনারটা যখন নিব তখন ক্লিয়ার করে দিব, কোনো চিন্তা করতে হবে না, ওকে। কোন বই পড়বো, মানে তারপর বইগুলোর চেহারা কেমন, কোনটাতে কতগুলো সিট আছে, বিউপিতে আমরা আসলে যদি কি বলে এখানে স্কলারশিপ পাই সেটা কিভাবে পেতে পারি, মানে যত রকম ঝামেলা আপনার আছে, হ্যাঁ সব ঝামেলার ইনডেপথ ক্লিয়ারিফিকেশন হলো আজকের এই সেমিনারটা। তো চলেন আমরা শুরু করি। প্রথমে আপনি দেখতে পাচ্ছেন যে এটা আমাদের উইলান এর লোগো, যে লোগোটা আমরা চেঞ্জ করছি অর্থাৎ আপগ্রেড করছি, এটা আই থিঙ্ক আপনারা সবাই জানেন। ফুল হ্যাক্স লেখা আছে কারণ এখানে আমরা ফুল ইনডেপথ আলোচনা করব। তো প্রথমেই যদি আমি একটু চলে আসি বিউপির ম্যাপিং, নাম্বার ম্যাপিং সম্পর্কে বা সাবজেক্ট ম্যাপিং সম্পর্কে, আমি যেটা বলতেছি একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রথমত বিউপিতে আপনি 100 মার্কের এমসিকিউ দিবেন, কি দিবেন, 100 মার্কের এমসিকিউ দিবেন, ওকে। আপনি যদি 100তে 100 পান, সেই 100 কনভার্ট হয়ে কততে পরিণত হবে, 55-এ পরিণত হবে। মানে আপনি যত মার্কই পান সেটা 55%-এ কনভার্ট হয়ে থাকবে। ব্যাপারটা কিরকম হইতে পারে, এইভাবে যে তুমি যদি 100-এর মধ্যে 100-ই পাও, তোমার মার্ক কত হয়ে যাবে, 55 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে একটু ওই গিক নিয়মে সাজানোর চেষ্টা করো তো। যদি 100-ই পাও, নাম্বার কত হয়ে যায়, 55 হয়ে যায়। এক পাইলে কত হয়ে যায়, 55/100 হয়ে যায়। এখন তুমি যদি এখানে 60 মার্ক পাও, ঠিক আছে, গুণ মারো, 55 × 60 তোমার আসতেছে হলো 100, ঠিক আছে। সাপোজ তুমি 60 পাইলা, অর্থাৎ 60টা এমসিকিউ কারেক্ট করতে পারলা, তাহলে তুমি এদিকে কত মার্ক অ্যাচিভ করতে পারবা, এটা আমি কিন্তু ওই কিক নেমে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। তো শুনে শুনে একটু তুমি কাটো, কেটে দিলাম। তারপর এখানে যদি 55-তে তুমি 6কে গুণ মারো, 5 × 6 = 30, 5 × 6 = 30, দেখা যাবে এখানে আসবে হলো 330, ডিভাইডেড বাই তুমি যদি 10 দাও, এইদিকে তুমি যদি এই শূন্য এই শূন্য কেটে দাও, দেখা যাচ্ছে হলো তোমার 33। তার মানে তুমি যদি 60টা এমসিকিউ কারেক্ট করতে পারো, তুমি 33 মার্ক পাবা। তুমি যেই মার্কই পাও সেটা এইভাবে ওই কিক নিয়মে 55%-এ কনভার্ট করে নিবা, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে তুমি মানে 60 যদি পাও, সেটা তোমার কততে পরিণত হয়ে গেল, 33 মার্কে পরিণত হয়ে গেল। এবার আসো, তুমি যদি এইচএসসি, কি বলতেছি, ক্লাস 12, এইচএসসি ক্লাস 12-এ তোমার যদি জিপিএ 5.00 থাকে, জিপিএ 5.00, এই 5.00 জন্য তুমি কত মার্ক পাবা জানো, 5.00 পাইলে তুমি পাবা হলো 25 মার্ক, এক নাম্বার, ওকে। আর ক্লাস 10-এ যদি তোমার 5.00 থাকে, তাহলে তুমি কত মার্ক পাবা, তাহলে তুমি পাবা হলো 20 মার্ক। তাহলে ব্যাপারটা থেকে আমরা কি বুঝতে পারলাম, ব্যাপারটা থেকে বুঝতে পারলাম যে এইচএসসি প্রতি জিপিএ এর জন্য কত মার্ক করে, 5 মার্ক করে। আর এসএসসির প্রতি জিপিএ এর জন্য কত মার্ক করে, 4 মার্ক করে, হ্যাঁ। এখন তুমি যত জিপিএ পেয়েছো সেটা একটু গুণ মারবা। তুমি ধরো এসএসসি তে 4.00 পাইছো, এইচএসসি তে 5.00 পাইছো। এসএসসি যদি 4.00 পাও, প্রতি পয়েন্টের জন্য কত মার্ক, 4 মার্ক। তাহলে তুমি গুণ মারো একটু, 4 যেহেতু পাইছো, 4 × 4 = তুমি থেকে 16 মার্ক পাইছো। আর এইচএসসি তে তুমি 5.00 পাইলে, তাহলে 5 × 5 মারো, ইকুয়াল তুমি কত মার্ক পাইলা, 25 মার্ক পাইলা, ওকে। এদিকে তোমার গ্র্যান্ড টোটাল মার্ক তাহলে কত হইলো, 25 + 16, দেখা যাবে যে 25 আর 10 35। আর তারপরে যদি আমরা 6 যোগ করি, তোমার মার্ক কত চলে আসতেছে, 41 মার্ক চলে আসতেছে। তার মানে যেই ছেলেটা এসএসসি তেও জিপিএ 5 পাইছে, এইচএসসি তেও জিপিএ 5 পাইছে, সেই ছেলেটা আগে থেকেই 45 মার্ক পেয়ে আছে, আগে থেকে কিন্তু 45 মার্ক তার অ্যাচিভ অর্জন করা আছে। এখন তুমি যদি তোমার জিপিএ যদি কম থাকে, একটু বোঝার চেষ্টা করো, ধরো তুমি এই 45 এর জায়গায় কত পাইলা, 45 এর জায়গায় পাইলা হলো 41। তাহলে এখন তুমি বুঝো, তুমি যদি এই ছেলেটার সাথে বিট করতে চাও, যে ডাবল প্লাস পেয়ে আছে, ভালো করে বুঝো, তাহলে কিন্তু তোমার এই 41 মার্কে 45-এ পরিণত করতে হবে। কিভাবে করবা, তুমি তো জিপিএ আগে থেকে কম পেয়ে বসে আছো। তাহলে তুমি এখন একটা কাজ করতে পারো, ওই ছেলেটা যদি, একজন ছেলে যদি 60 পায়, তাহলে তার মার্ক 33-এ কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। এবং এইদিকে
তার আগে থেকে আছে 25 প্লাস 20 হলো 45 মার্ক, তাহলে 33 প্লাস 45 একটু যোগ দাও, এটা একটা অ্যাভারেজ মার্ক তোমার চান্স পাওয়ার জন্য, ঠিক আছে? তো আমি যদি একটু যোগ দেওয়ার চেষ্টা করি, 40 30 70, তারপর আমাদের 75, 3 78, অর্থাৎ সেই ছেলেটা কিন্তু 78 মার্ক পাইছে, ভালো করে বুঝবা। এখন তুমি কিন্তু ভাই এইখানে 45 মার্ক তোমার ছিল না, তোমার কত ছিল? তোমার ছিল হলো 41 মার্ক, ঠিক আছে? এবং সাথে ধরো তুমি, তাহলে এখন বুঝো, তাহলে তুমি যদি এখানে 60টা এমসিকিউ ঠিক করো, তাহলে কি তুমি এই ছেলেটার সাথে কম্পেয়ার করতে পারবা, পাত্তা দিতে পারবা? পারবা না। তুমি কিন্তু একটা জিনিস দেখতে পাচ্তেছো যে 100-র মধ্যে তুমি যদি 100 পাও, সেটা কনভার্ট হয়ে 55-এ পরিণত হয়ে যাচ্ছে ভাই। তার মানে তুমি যদি জিপিএ কম থাকে, তোমার ডাবল মার্ক এখানে এমসিকিউ উঠাই ফেলতে হবে। ওই ছেলেটা 60 পাইছিল, ওইদিকে তার মার্ক ব্যাকআপ ছিল, তুমি তোমার 60 পাইলে এবার হবে না, তোমার পাইতে হবে হলো 70। কেন? এইদিকে তুমি যে 10টা এমসিকিউ তার চেয়ে বেশি কারেক্ট করলা, 10টা এমসিকিউ দেখা যাবে 55%-এ কনভার্ট হয়ে তোমার 5.5 মার্ক হয়ে যাবে, 5.5। তাহলে ওই দিকে যে তোমার জিপিএ 4 মার্ক কম ছিল, ওই ছেলেটা পাইছিল হলো 25 আর তুমি পাইছিল হলো 21, তুমি এই 4 মার্ক 10টা এমসিকিউ বেশি কারেক্ট করার মাধ্যমে। তাই জিপিএ আসলে অনেক বড় একটা ব্যাপার এখন বিউপিতে, যেহেতু 45 মার্ক দিয়ে রাখছে। তবে আমার প্রেডিকশন হলো, যেহেতু এবার হাফ অটো পাস দিয়ে দিছে, এবার আসলে জিপিএ এর উপর এত মার্ক রাখবে না। আমি নিজেও খুশি হব জিপিএ এর উপর এত বেশি মার্ক না রাখলে, কারণ এটা এক্সেস। এই হাফ অটো পাসের উপর যদি 45 মার্ক আগে থেকেই দেয়, যারা সেকেন্ড টাইমার আছে তাদের কি অবস্থা হবে? প্রায় 2 থেকে 2.5 লাখের মতো এবার জিপিএ 5 আসবে। ওকে, এটা হলো প্রথম ব্যাপার। বিউপির যেই ব্যাপারটা আমরা বুঝতেই পারি না যে ভাইয়া আর তাহলে কেমনি কি 100 পাইলে 55 কনভার্ট হয়ে যায়, কিভাবে কি, এই ব্যাপারটা আশা করি আমি আপনাকে বুঝাই দিতে পারছি। তো এটা আমাদের প্রথম কথা ছিল। এটা আপনি হয়তো যেহেতু বুঝতে পারছেন, আপনার জিপিএ মোটামুটি ভালো আছে, তাহলে এবার এই স্লাইডটা আপনার জন্য। ওকে, যে বিউপিতে কি হয় দেখেন, শর্টকাট কথা, বিউপিতে লিটারেচার আছে। লিটারেচার দুই জায়গা থেকে আছে, আমি ফার্স্ট একটু ফুল হ্যাক্স দিচ্ছি। একটা হলো বিসিএস প্রিভিয়াস কোশ্চেন, বিসিএস 46তম থেকে 10তম বিসিএস পর্যন্ত যতগুলো বিসিএস আছে, হ্যাঁ, সবগুলো বিসিএস এর মধ্যে যতগুলো লিটারেচার আছে, সব লিটারেচার যদি আপনি ইএক্সপি এক্সপ্লেনেশন সহ পড়ে ফেলেন, তাহলে বিউপিতে যা যা ইংলিশে লিটারেচার আসবে আপনি সবগুলো কমন পাবেন, আশা করা যায়। ওকে, আরেকটা কমন করার একটা প্রসিডিউর আছে, এটা হলো ইএফটি। কি? ইএফটি। ইএফটি মানে কি? ইংলিশ ফার্স্ট পার্ট। ইংলিশ ফার্স্ট পার্ট 11 12 এর বইয়ের কথা আমি বলতেছি। এই ইংলিশ ফার্স্ট পার্ট বইয়ের পয়েন্টস আছে না, কবিতা আছে না, পয়েন্টস, যতগুলো কবিতা আছে, তোমার সব কবিতা, সব অল বিউপির জন্য সব কবিতা তোমার বুঝে বুঝে শেষ করতে হবে। এবং এই কবিতার যে লেখক পরিচিতি গুলো আছে, রাইটার গুলো আছে, এই রাইটার সম্পর্কে ইন ডেপথ জানতে হবে। বিউপিতে ইংলিশের পয়েন্ট যে কবিতাগুলো আছে, এই কবিতার রাইটারের থেকে কোশ্চেন আছে, সেটাকে আসলে লিটারেচার অংশ বলা হয়। কই থেকে কোশ্চেন আসে? যেই কবিতাগুলো আছে ইংলিশ ফার্স্ট পার্টের, ওই কবিতার লেখককে, ওই লেখক সম্পর্কিত কোশ্চেন আসলে আসে। তুমি তাহলে কই পাবা? এই লেখক সম্পর্কিত তুমি কোশ্চেন গুলো পাবা টেক্সট প্যানাসিয়া নামে বই যদি কেনো। টেক্সট প্যানাসিয়া, PANACEA। ওকে, এটা হলো ফার্স্ট একটা ডিপ হ্যাক্স। হ্যাঁ, যে জিনিসগুলো আমরা আসলে জানি না, কোন কোশ্চেন কই থেকে আসে, এটা আমি জানানোর চেষ্টা করতেছি। আপনাদের কোশ্চেন লাস্টে নিব, আমাকে আগে আমার মতো শেষ করতে দেন। তারপর এফ ট্রিপল এর যে ইউনিটটা, অর্থাৎ যেটা ল ইউনিট, ল, LAW, ল, এফ ট্রিপল এ কিন্তু ল আছে। এই ইউনিটে তোমার প্রচুর পরিমাণে সিনোনিম অ্যান্টোনিম আসে। হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম মানে আমরা তো বুঝতেই পারছি, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো আসলে আসে। ওকে, তারপর দেখো FASS আর এফ ট্রিপল এস যে দেখতেছি, এই দুইটার কোশ্চেন প্যাটার্ন আমাদের কিছুটা আলাদা। যারা কোহোস্ট আছেন প্লিজ একটু মিউট করে দেন, আপনাদের কোহোস্ট দেওয়ার কারণ এটাই, যেন মিউট করে দিতে পারেন, একটু মিউট করে দেন। ওকে, তো যেই পয়েন্টে ছিলাম, FASS প্লাস এফ ট্রিপল এস এর কোশ্চেন প্যাটার্ন আমাদের কিছুটা আলাদা হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, মিউট করে দেওয়ার জন্য থ্যাঙ্কস। কিরকম আলাদা হয়ে থাকে একটু পর যখন আমি ধারণা দেবো, তখন আপনি ধারণা পাবেন। এরপর ঢাকা ভার্সিটি B+D ইউনিট এবং বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে প্রচুর কোশ্চেন রিপিট হয়। কোশ্চেন কোথায় রিপিট হয় বলেন তো? ওয়ানলি এফ ট্রিপল এস এ রিপিট হবে। FASS এর কোশ্চেন হুবহু কপি করে না, প্যাটার্নটা রিপিট হয়। লাইক ন্যারেশন থেকে আগের বার আসছে, এবারও ন্যারেশন থেকে আসবে, বাট অন্য কোশ্চেন আসবে। কিন্তু এফ ট্রিপল এস যে ইউনিটটা, ল ইউনিট যেটা, এইখানে হুবহুই কপি করে। দেখা যাবে যে এই ইউনিটে 30টা প্লাস কোশ্চেন কপি করে। তো কোশ্চেনটা কই থেকে কপি করা হয়? এই জায়গা থেকে। ঢাকা ভার্সিটি B+D ইউনিটের যে পানকৌড়ি কোশ্চেন ব্যাংকটা আছে, পানকৌড়ি কোশ্চেন ব্যাংক, এই পানকৌড়ি কোশ্চেন ব্যাংকের বাংলা, ইংলিশ, জিকে যতগুলো কোশ্চেন আছে, সবগুলো যদি আপনি এক্সপ্লেনেশন সহ, উইথ এক্সপ্লেনেশন সহ শেষ করে ফেলেন, এবং বিসিএস এর যে কোশ্চেন ব্যাংকটা আছে, প্রফেসর কোশ্চেন ব্যাংক, সবগুলো বই আমি লাস্টে দেখাই দিব, 46তম থেকে 10তম পর্যন্ত সবগুলোর বাংলা, ইংলিশ, জিকে যদি আপনি ব্যাখ্যা সহ শেষ করে ফেলান, তাহলে আপনাকে আটকানো টাফ। হ্যাঁ, এই দুইটা আপনার 5 বার করে শেষ করতে হবে। যদি 5 বার করে শেষ করতে পারেন, এফটি পুলিশে আপনার একটা সিট নিশ্চিত। অর্থাৎ এখানে 30 প্লাস হুবহু কমন থাকবে, গতবার 45 প্লাসের মতো এখানে কমন ছিল। FASS কিন্তু কমন পড়ে না, আমি ফার্স্টেই বলতেছি, কমন পড়বে হলো এফটি পুলিশে, হুবহু কমন পড়বে। সো
ভুলভাল শুনে পরবর্তীতে কিন্তু মানে কোনো কিছু মানে কম্পেয়ার করতে আসেন না। ওকে, আগের বার পর্যন্ত বিউপিতে ভাইভাই মার্ক ছিল, এবার থেকে বিউপিতে ভাইবার কোনো মার্ক নাই ভাই, ঠিক আছে? মানে তুমি মেরিটে ধরো, তোমার মেরিট আসছে ধরো 100তম, হ্যাঁ, তো সিট হলো 250 সাপোজ, তো তুমি 100তম হয়েছে, তুমি চান্স পেয়ে গেছো, ভাইবাটা জাস্ট ফর্মালিটি। এর আগের বছর পর্যন্ত ভাইভাতে আসলে 40% স্টুডেন্টকে বাদ দিয়ে দেওয়া হইতো, বাট এখন কোনো ইস্যুস কিন্তু এরকম নাই। সাবজেক্ট কন্ডিশন আছে, সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে লাস্ট আলোচনা করব। আর ইউনিট হলো প্রপার গাইডলাইন। তো আমি তোমাকে একটা হ্যাক দিলাম যে এই জিনিসগুলো কেউ খুঁজে পায় না যে কই থেকে কি আসে, এটা আমরা 3-4 বছরের এক্সপিরিয়েন্স থেকে এই জিনিসগুলো আর কি সাজাইছি। ওকে, নাম্বার 2, এবার দেখো তোমার একটু দেখতে হবে তোমার আবেদন যোগ্যতা আছে কিনা, তারপর বিউপি সাজেশনে তোমার চিন্তা ভাবনা করতে হবে। দেখো, তো এফএসটি হলো সায়েন্সের, এটা তোমার দরকার নাই, বাদ দাও। তারপর এফবিএস, এফবিএস এ তুমি আসলে বাদ দিতে পারো, কারণ এফবিএস এর প্যাটার্নটা না ফুল আইবিএ করছে। আমাকে কয়েকজন জিজ্ঞাসা করে, ভাইয়া আমরা এফবিএস, এফএডব্লিউএস, এফটিএস তিনটা একসাথে প্রিপারেশন নিতে পারি না? না ভাইয়া, তুমি পারো না। কেন পারো না? তাকাও, বিউপিএফবিএস এ ম্যাথ রাখছে হলো 40 ভাই, ইংলিশ রাখছে হলো 30, জিকে রাখছে হলো 10। এই ম্যাথ 40 তোমার কি মনে হয় নর্মাল ম্যাথ? না ভাই, এটা তোমার মেন্টরস কোশ্চেন ব্যাংক থেকে তোমার পড়তে হবে, মেন্টরস ম্যাথ না পড়লে হবে না। আমি যদি তোমাকে একটু বইটা দেখানোর চেষ্টা করি, আমার কাছে জিনিসটা অলরেডি আছে, আমি কই রাখছি ঠিক আমার মনে নাই, ওই বইটা আমি নিজে কমপ্লিট করি আর কি। হ্যাঁ, মেন্টরস ম্যাথ কোশ্চেন ব্যাংক যেটা আছে, এই কোশ্চেন ব্যাংক তোমার পুরোটা 4-5 বার ফালা ফালা করে শেষ করে ফেলতে হবে, না হলে বিউপিএফবিএস এ তোমার মানে কোন রকম ধাও মানে কিছু আগাতেই পারবে না। আর মেন্টরস ম্যাথটা কেমন ফুল ইংলিশ ভার্সনে তুমি যদি খুলে দেখো তাহলে বুঝবা। যারা এভারেজ টাইপের স্টুডেন্ট তাদের জন্য একসাথে ফেরাবুলাস, এফটিবুলাস, এফবিএস কভার করা অনেক বেশি টাফ। লাস্টে যায় কি হয়, দু নৌকায় পা দিতে যায়, পা পিছলাই পড়ে। হ্যাঁ, ব্যালেন্স করার সক্ষমতা খুব কম মানুষের আছে। আপনার যদি থাকে, আপনি যদি এসএসসি প্লাস এসএসসি ডাবল গোল্ডেন থাকে, আপনি আপনার ক্লাসের ফার্স্ট বয় হয়ে থাকেন, ইটস ওকে, ইটস ফর ইউ, তোমার জন্য তিনটা করতে। বাট এমন যদি না হয়, ভাইয়া আমি কোনোভাবে ম্যাথ পারি না, ফাঁকি দিয়ে আসছি, এখন এসে মোটিভেশন আমার আকাশে উঠে গেছে, আমি একসাথে তিনটাতেই চান্স পাবো, এই বেশি পাকনামির জন্য লাস্টে যে পোলাপান ধরা খায়। তো তুমি চিন্তা করো তোমার কিরকম, তোমার অ্যাকিউরেসি কিরকম, তার উপর ডিপেন্ড করবে। তুমি বিউপি এফবিএস এর গতবারে কোশ্চেন একটু খুলো, খুলে দেখো যে ম্যাথ তুমি ঘড়ি ধরে টাইম নিয়ে কয়টা সলভ করতে পারো, তার উপর তুমি ডিসিশন নাও ভাই। তো আমার ডিসিশন হবে যে একসাথে তিনটা প্রিপারেশন না কখনোই উচিত না। এই আইবিএ প্যাটার্ন প্রিপারেশন সম্পূর্ণ আলাদা, এখানকার ইংলিশও আলাদা। লাস্টে তুমি যা সিং করতে পারবা না, সবকিছু কোলাপস করে ফেলবা। হ্যাঁ, তো তোমার ভার্সিটি আসলে তোমার লাইফ নিয়ে কোশ্চেন এভাবে তো কোলাপস করা কখনো উচিত না, এটা আমি আর কি মনে করি। তো এফবিএস এরটা বাদ দাও, তুমি এফ ট্রিপল দেখো আর এফএডব্লিউএস দেখো, ঠিক আছে? এই দুইটা ইউনিট সম্পর্কে একটু ধারণা দিই। দেখো, আমাদের চট্টগ্রাম ভার্সিটি বি+2 ইউনিট যেমন না, বিতে কিছু আর্টসের সাবজেক্ট, বিতে কিছু আর্টসের সাবজেক্ট, সেম অ্যাজ বিতে একটু ভাব নিয়ে নাম দিছে যে এফটিপোলেস এন্ড এফএডব্লিউএস। মানে আর্টসের সাবজেক্ট গুলোকে এরা দুইটা ফ্যাকাল্টিতে ভাগ করছে, দুটা ফ্যাকাল্টিতে ভাগ করে অর্ধেক অর্ধেক করে সাবজেক্ট গুলো ফালাই দিছে। যেমন এফটিপোলেসে 3টা সাবজেক্ট রাখছে, 4টা সাবজেক্ট রাখছে, আর এফএডব্লিউএস 6টা সাবজেক্ট রাখছে। তো একসাথে রাখলে কি ক্ষতি হইতো? সেশন জট হইতো। সেশন জট মানে কি, 4 বছরের অনার্স 4 বছরের মধ্যে কমপ্লিট না করতে পারাকে সেশন জট বলা হয়ে থাকে, ঠিক আছে? এই সেশন জট তারা করবে না বলে এইরকম করছে আর কি। দুটাই আর্টসের ইউনিট, এফএডব্লিউএস, এফটিপোলেস, বাট ডিফারেন্ট সাবজেক্ট আছে, প্রিপারেশন অনুযায়ী মানুষ পরীক্ষা দিয়ে থাকে। এবার তুমি যদি দেখো কোনটাতে কি লাগে, বিজ্ঞানে তোমার আলাদা আলাদা করে এসএসসি প্লাস এসএসসি তে মিনিমাম 4.00 লাগবে এবং টোটাল মিলে 9 লাগবে। তুমি বলতে পারো ভাইয়া 4+4 মিলে 9 কেমন হয়? ভাই তোমার বলছে মিনিমাম 4 লাগবে ভাই। একটাতে যদি 4 থাকে আর একটাতে তোমার 5 লাগবে, ইকুয়াল 9। একটাতে যদি 4.50 থাকে আর একটাতে 4.50 লাগবে, ইকুয়াল 9। তোমাকে এই জন্য বলছে যে মিনিমাম 4 লাগবে ভাই, 4 এর কম হইলে হবে না, দুটোতে মিনিমাম 4 লাগবে, এটা তোমাকে বলতেছে। আর বাকিগুলো লেখা আছে, দেখো বাণিজ্যের জন্য কি, মানবিকের জন্য কি, এদিকে এফএডব্লিউএস এর জন্য কি, দেখো সবকিছু লেখা আছে। আমার মনে হয় না এখানে তোমাকে নতুন করে বুঝাই দিতে হবে। সো এই রিকোয়ারমেন্ট তুমি যদি ফুলফিল হয়ে থাকে তাহলে তুমি বিউপিতে পরীক্ষা দিতে পারবা। এখন এবার যেই অবস্থাটা হয়েছে আমরা সবাই জানি আসলে, মানে এবার অটো অনেকগুলা গোল্ডেন পাবে। এই অটো গোল্ডেন পাওয়ার জন্য আমার মনে হয়, আমি পার্সোনালি প্রিফার করতেছি যে তোমাদের জিপি এর উপর মার্ক না, মানে এবার তো কমাই দিবি, প্লাস এই রিকোয়ারমেন্ট যেটা আছে পরীক্ষা দেওয়ার জন্য, এটাও কমাই দেওয়ার অপার সম্ভাবনা আছে। বিউপির এই যে সার্কুলারটা আগামী 1.5-2 মাসের মধ্যে দিয়ে দিবে। আমাকে জাস্ট একটু টাইম দাও, একটু নয়েজ আসতেছে, নয়েজটা আমি ক্লিয়ার করি। ওকে, একটু ওয়েট। আচ্ছা, এইটা একটু আপনারা দেখে নেন যাতে করে আসলে এই জিনিসটা আপনারা মনে রাখতে পারেন। আর এক্সট্রা নয়েজ আসলে আসলে আমি নিজেও কনসেন্ট্রেশন রাখতে পারি না। ওকে, তাহলে এটা আমরা দেখে নিচ্ছি। আপনাদের এগুলো স্ক্রিনশট মারতে হবে না, আপনারা সবাই পেয়ে গেছে। সো আমি নিজে এগুলো আপনারা পিডিএফ পর্যন্ত দিয়ে দিব। হ্যাঁ, ফুল রেসপন্সিবিলিটি আমাদের, আপনারা কষ্ট করে স্ক্রিনশট মারার কোনো দরকার নেই। ওকে, তো এটা যদি আপনার রিকোয়ারমেন্ট মিলে থাকে, এবার এখানে আসেন কোথায় কি পরীক্ষা হবে। দেখেন, এফএডব্লিউএস এর জন্য আপনার সাধারণ জ্ঞান 40, ইংলিশ 40, বাংলা 20, সেম। এফটিপোলিস এর জন্য
সেম ইস্যুস আপনার, হ্যাঁ, এই 100 মার্কের এক্সাম হয়ে থাকে। কিন্তু কথা হইলো এখানে জিকে, হ্যাঁ, জিকে কিসে হবে? জিকে ইংলিশ হবে। মানে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছিল? আপনি বলুন 2024, সরি দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল। তো এই এই যে ইংলিশে আপনাকে করবে, হ্যাঁ, ইন হুইচ ইয়ার বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স, তো ইংলিশে কোশ্চেন করবে, আপনার ইংলিশে অ্যান্সার করতে হবে। এর জন্য পারফেক্ট উপায় কি? আমার পার্সোনাল রেকমেন্ডেশন হলো, আমি যেভাবে আপনাদের রুটিনটা সাজাইছি দেখবেন, প্রথমে জিকে আপনার বাংলায় শেষ করতে হবে ভাই, মাস্ট। বাংলায় যদি একবার শেষ না করেন ইংলিশ নাম ধরতে পারবেন না। বাংলায় শেষ করতে হবে, বাংলায় পরীক্ষা দিতে হবে, দিয়ে দেওয়ার পর তারপরে জিকেটা আবার ইংলিশে করতে হবে। তো ফার্স্টে আমরা আপনাদের রুটিনে জিকে ফার্স্টে ইংলিশে রাখবো, সরি জিকে ফার্স্টে বাংলায় রাখবো। তারপর যারা স্পেসিফিক বিউপির জন্য টার্গেট, আমরা ইংলিশের জিকে ক্লাস রাখবো। এবং লাস্টে বিউপির আগের 1 মাস জিকে পরীক্ষা আমরা সবগুলো ইংলিশে নিব। 30টার মতো মডেল টেস্ট, 3000 মার্ক ইংলিশে নিব। তাহলে ফার্স্ট আপনি বাংলা কভার করলেন, আপনার অন্য ইউনিভার্সিটি কভার। এবং বাংলা যদি আপনি কভার না করেন, ইংলিশ আপনি পারবেন না ভাই, আপনি বাংলা ভার্সনের বুঝেন না কেন? তো হুট করে ইংলিশ দেখলে মাথা ঘুরে যাবে। আর তুমি যদি বাংলা ভার্সন কোনো কিছু আগে পড়ে আসছো, তখন ইংলিশ সহজ হয় না? আচ্ছা, কেউ কখনো ইংলিশে টিউশন করেছিলেন? আমি করেছি। তো আমি যখন বাংলা ভার্সনের সমাজ বইটা পড়ছি, সমাজ বইয়ের কথা বলছি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তারপর যখন ওটা ইংলিশ ভার্সন ওকে পড়াইতে গেছি, অটোমেটিক্যালি আমার মাথার মধ্যে মিনিং চলে আসে। বাট যদি আমি বাংলা ভার্সন না পড়াই ইংলিশ বই পড়তে যাই, একটু আমার জন্য একটু টাফ হয়ে যায়। তো এইটা হলো বেসিক আইডিয়া। হ্যাঁ, ফার্স্টে আপনার বাংলাতে কভার করতে হবে, তারপর লাস্টে ইংলিশে কভার করতে হবে। না হলে আপনি ডিপ্রেশনে পড়বেন, আপনি ধরা খাবেন। আপনার জন্য যেটা পারফেক্ট, গতবার যখন 310 জন পাবলিকে চান্স পাইছে, আমরা সেভাবেই জিনিসটা সাজিয়ে রাখবো, আপনার প্যানিক খাইতে হবে না। এটা আমাদের উপর ছেড়ে দেন। আপনি কোনোটাতেই ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। আর বাংলা কোশ্চেন তো বাংলাই হবে, এটাই স্বাভাবিক, তাই না? 1952 সালে রফিক, সালাম, জব্বার বাংলা ভাষার জন্য জীবন দিল। এখন বাংলা কোশ্চেন যদি আপনি ইংলিশে করেন, এটা কেউ মানবে বলেন? কেউ মানবে না। তো বাংলা কোশ্চেন বাংলাতেই হবে, ইংলিশ ইংলিশে, সাধারণ জ্ঞান ইংলিশে হবে। ঠিক আছে, এটা হলো আমাদের প্যাটার্ন। ওকে, এবার যদি আপনি এখানে একটু চলে আসেন, ইংলিশের কথা যদি আমরা চলে আসি, যে এতক্ষণ তো আপনারা বিউপির প্রসপেক্টাস গুলো দেখলেন, এখন ইংলিশের জন্য কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে, যে টপিক গুলো থেকে কোশ্চেন আসছে আমরা সেভাবে আসলে প্যাটার্ন করে রাখছি। হ্যাঁ, ওভাবে আপনাদের আমরা ক্লাস নিব, এক্সাম নিব, সব শেষ করে দিব। আপনাদের কোনো চিন্তা করতে হবে না, জাস্ট আমাদের উপর ছেড়ে দেন। তাও আমি একটু দেখাইনি যেন আপনার একটা ওভারঅল আইডিয়া থাকে, যারা টপার তারা তো আগেই কমপ্লিট করে থাকে, তাই না? তো আপনার জন্য আগেই কমপ্লিট করতে পারেন সেই ধারণাটা দিচ্ছি। মূলত আইডেন্টিফিকেশন অফ পারসেসপিস কিভাবে চিন্তা হয় পরীক্ষায় আসবে, ভার্ব থেকে ডিপ কোশ্চেন আসবে, অ্যাক্টিভ প্যাসিভ ইউজ, হ্যাঁ, ড্যাশ দিয়ে বলবে, বলো এখানে অ্যাক্টিভ বসবে নাকি প্যাসিভ বসবে, এরকম কোশ্চেন আসবে। ইন অন অ্যাট এর ব্যবহার, তোমার ক্লিপস টফেলস থেকে প্রত্যেকবার একটা না একটা কোশ্চেন কপি করেই থাকে এই প্রিপোজিশন থেকে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সরল জটিল যৌগিক, খুব ইম্পর্টেন্ট ভাই, খুবই ইম্পর্টেন্ট, বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, এটাতেও তোমার পারতে হবে। তারপর আর্টিকেল, আর্টিকেল মানে এ এন দার ব্যবহার, ভাওয়েল সাউন্ড কনসোনেন্ট সাউন্ডের উপর ডিপেন্ড করে তোমার আর্টিকেল কাজ করে। হ্যাঁ, তোমার মুখস্থ বিদ্যার ও সাউন্ড ওয়া হইলে আর্টিকেল, এরকম কোনো কিছু না, মনে যেন থাকে। শিখাবো সবকিছু, সমস্যা নাই। একদম জিরো থেকে রুটিন করে রাখছি আমরা। রুটিন হয়তো আপনি দেখছেন, যদি ভালো মানে অনেক ডেডিকেশন থাকে তাহলে রুটিনটা দেখছেন, অথবা রুটিনটা দেখানো নাই, আমার জন্য ওয়েট করে আছেন। ন্যারেশন কভার করতে হবে, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লোজ, ফ্রেজ যে 3 প্রকার, সরি ফ্রেজ যে 7 প্রকার, আর ক্লোজ যে 3 প্রকার নরমালি আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে ডিপেন্ডেন্ট ক্লোজ কে ভাঙবে, এগুলো সব জানতে হবে। চেঞ্জিং সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, 10টা প্রকারের এটা আপনি জানতে হবে। ট্যাগ কোশ্চেন জানতে হবে, এন্ড ডিগ্রির যে স্পেশাল ইউজ আছে অফ দ্য টু, ডাবল কম্পারেটিভ, কম্পারিজন থাকলে কি হয়, এইগুলো সব কনসেপ্ট আপনার জানতে হবে, খুব ভালোভাবে ডিপলি জানতে হবে, না হলে হবে না। এটা হলো গ্রামার বেসিক আইটেম। এবার এই যে গ্রামার বেসিক আইটেম গুলো আছে, যারা আমাদের পেইড ব্যাচের না, পেইড ব্যাচের তাদের আমরা এগুলো সব প্রথম থেকে শুরু করছি, আপনারা দেখছেন, রুটিন দেখছেন। যারা পেইড ব্যাচের না, ইউটিউবে যদি আমি ভিডিওটা আপলোড দিব সিক্রেট এই ট্রিক্সটা আর কি, আমি মনে করি একজন মেন্টর হিসেবে আমার এটা একটা স্টুডেন্টকে জানিয়ে দেওয়া উচিত, যারা কোনো কারণে ভর্তি হতে পারছে না, ফিনান্সিয়াল প্রবলেম, তারা যেন নিজের লাইফটা গুছিয়ে নিতে পারে। ওকে, তো তাদের জন্য একটা কথা হবে যে ভাই তুমি দ্রুত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দাও, আমি তোমাকে এই 10টা গিফট ক্লাস দিব। এই ক্লাসের মাধ্যমে তোমার ইংলিশ বেসিক 100% কভার হয়ে যাবে, শিওর শট। এবং তুমি যে কোনো পরীক্ষায় 7 থেকে 8টা এমসিকিউ হুবহু কমন পাবা। এবং আমরা যে কনসেপ্টটা দিব, এই কনসেপ্ট থেকে তুমি গ্রামারে 50% তোমার কভার হয়ে যাবে। এটা আমি মনে করি একটা মেন্টর হিসেবে আমার দায়িত্ব তোমাকে এই জিনিসটা দেওয়া। তো তুমি এই জিনিসটা যদি গ্র্যাব করতে পারো তোমার জন্যই ভালো। তো এইটা আমাকে যে স্ক্রিনশট দিলেই হয়ে যাবে। নেক্সট টপিকে চলে আসেন। দেখেন, এবার অ্যাডভান্স আইটেম যেটাকে আমি বলি, হোয়েন ভয়েলের ব্যবহার, এমবেডেড কোশ্চেন অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সকে ভাঙার পর সাবঅর্ডিনেট কনভেনশনের পর শুরুতে সাবজেক্ট হয়, তারপরে ফাইনাইট ভার্ব হয়, এটাকে আমরা এমবেডেড কোশ্চেন বলতেছি। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, হ্যাঁ বোধক সম্মতি, না বোধক সম্মতি। ট্যাগ কোশ্চেন মানে ধাক্কা দেওয়া বা প্রেসার ক্রিয়েট করা। স্পেশাল ইউজ অফ ডিগ্রি, যে 3টা টার্ম আমি একটু আগে বলে দিলাম। পজিটিভ ভার্ব, নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করানো। সাবজেক্টিভ ভার্ব, যে শুড থাকবে নাকি শুড থাকবে না। ঠিক আছে, যেই যেই বাক্য আমার কমপ্লেক্স সেন্টেন্স ইম্পারেটিভের মতো কাজ করে তাকে আমরা সাবজেক্টিভ বলে থাকি। ওকে, পরবর্তীতে শিখাবো, চিন্তা করেন না। রিলেটিভ প্রোনাউন, হু কখন ব্যবহার করতে হয়, টু হোম কখন ব্যবহার করতে হয়, হুইচ কখন ব্যবহার করতে হয়, হোয়াট কখন ব্যবহার করতে হয়, হোয়ার কখন ব্যবহার করতে হয়, এগুলো সবাই ভুল করে। তো এইটা আপনার ডিপলি জানতে হবে।
ইউজ অফ কনজাংশন, কনজাংশন বলতে সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট, কোরিলেটিভ, কোন কনজাংশন কখন ইউজ হয়, কোন সেন্টেন্স ইউজ হয়, এর উপর ডিপেন্ড করে পুরো স্ট্রাকচার দাঁড়ায় থাকে, এটা আপনার জানতে হবে। ওকে, ফ্র্যাকশন, 8 প্রকার ফ্র্যাকশন আছে, আপনার জানতে হবে। ফ্র্যাকশন শুধু থাকলে কি হবে, নন কাউন্টের সাথে থাকলে কি হবে, কাউন্টের সাথে থাকলে কি হবে, হাফ থাকলে কি হবে, 1/4 থাকলে কি হবে, কোয়াড্রান্ট থাকলে কি হবে, আপনার সব জানতে হবে, কোনো উপায় নেই। তারপর কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন ডিপ একটা কনসেপ্ট, একত্রে কাজ করলে কি হয়, আলাদা কাজ করলে কি হয়, নাউন অফ মাল্টিটিউড কি, ইম্পর্টেন্ট, একটাও বাদ দেওয়া যাবে না। ইউজ অফ নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, ভার্ব 3, ভার্ব 4, ভার্ব 5। কখন কোন নন ফাইনাইট ইউজ হবে ভাই জানতে হবে, একদম ডিপ কোশ্চেন আসবে এখান থেকে। পাস্ট পার্টিসিপল কখন, প্রেজেন্ট পার্টিসিপল কখন, ইনফিনিটিভ টু কখন, কোনটা কখন ইউজ হবে, এটা না জানলে তোমার ভাত নাই, বাংলা ভাষায় যদি বলি বিউবিতে চান্স নাই। ওকে, ইউজ অফ প্রিপজিশন, তারপর প্রিপজিশন বলতে ইন অন একটা ব্যবহার আর কি, একটা ওয়ার্ড কখন অ্যাডভার্ব হয়, কখন প্রিপজিশন হয়, কখন অ্যাডজেক্টিভ হয়, জানতে হবে। ইউজ অফ কাউন্টেবল এন্ড নন কাউন্টেবল নাউন, এবং সাথে লিখতে পারো কোয়ান্টিফায়ার বা ডিটারমিনার, কোন নাউনের সাথে কোন কোয়ান্টিফায়ার কোন ডিটারমিনার বসে, এটা তোমার ডিপলি ধারণা পাইতে হবে। যদি না পাও বিউপিতে তোমার আসলে কোনো জায়গায় নাই। ওকে, তো মাঝখানে আমি একটা ইন্টারভেল দিতে চাই, এটা হলো যে তোমার, আমি বিউপির জন্য তোমাকে যেই প্যাটার্নটা দিচ্ছি, হ্যাঁ, যেহেতু পেইড ব্যাচ, তো আমরা কখনো কোনো রিস্ক নেই না। বিউপির জন্য সিলেক্টেড যে টপিক, এটা তোমার রুটিনে দেওয়াই আছে, এক্সট্রা করে অন্য টার্ম গুলো দেওয়া আছে। দেখা যাবে যে বিউপির প্রিপারেশন নিয়ে তুমি ঢাবিতে চান্স পেয়ে গেছো, অহরহ আছে গতবারের স্টুডেন্ট, বিউপির ব্যাচের স্টুডেন্ট মেসেজ দেয়, ভাইয়া আপনার বিউপি ব্যাচে ছিলাম, ঢাবিতে কত কম 200 সামথিং, মাশাআল্লাহ। কেন? সত্যি কথা বলতে দেখেন, বিউপির জন্য আমরা ঢাবি আর বিসিএস এর কোশ্চেন ব্যাংক শেষ করতেছি, তো ঢাবির জন্য কি শেষ করবো, সেম জিনিস না, সেম জিনিস। তো এইখানেই হলো ব্যাকআপ, একবার এই বিউপি ডিপ প্রিপারেশন যদি আপনি নেন না, আপনার সব ভার্সিটি কাভার। কারণ আমরা কিন্তু আপনার সুবিধার জন্য জিকে ফার্স্টে বাংলায় ক্লাস নিব, তারপর ওই জিকে আবার ইংলিশে ক্লাস নিব, ফার্স্টে বাংলায় পরীক্ষা নিব, ওই জিকে আবার ইংলিশের উপর মডেল টেস্ট নিব 30টা, 3000 মার্কের। জাস্ট বুঝেন যে আপনার কতটা বেসিক ক্লিয়ার হবে। আমরা চাইলে ফাঁকি দিতে পারতাম, শুরুতে ইংলিশে ক্লাস নিয়ে ইংলিশে কভার করতাম, আর শেষ, যাও কাহিনী শেষ, আমারও শান্তি তোমারও শান্তি। কিন্তু আমরা দেখবেন আমাদের র ক্লাসে রাখছি হইলো 60টার মতো, এবং প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন মিনিমাম 3 ঘন্টা, এবং প্রবলেম সলভিং ক্লাস মিনিমাম তো আপনার 100টা থাকবেই, তো 100 থেকে 160টা ক্লাস দেওয়া হচ্ছে। জাস্ট বুঝেন। তো আপনার মনে মনে একটা ডিসিশন নিয়েন যে দুটা ক্লাসকে একসাথে করবেন নাকি মাঝখানে গ্যাপ নেবেন। একসাথে করলে সন্ধ্যা 7টা থেকে রাত 11:30 পর্যন্ত একটানা চলবে, আর যদি আলাদা করেন তাহলে একটা দুপুরে থাকবে, রেস্ট নেবেন, সন্ধ্যার পর আরেকটা করবেন। এখন ডিসিশন আপনার, আপনারা কি চান। বাংলাতে আসেন। ওকে, বাংলাতে এবার শর্ট সিলেবাস থেকে কোশ্চেন হবে, প্রতিবারই হয়। তো আমি বলি যারা টপ করতে চান, হ্যাঁ, টপ 10 এর মধ্যে থাকতে চান, তারা ফুল সিলেবাস পড়ুন। হোয়াট ইজ ফুল সিলেবাস? এই 12টা গদ্য, 12টা পদ্য, নাটক, উপন্যাস, এই 12 12 24 2 26, এই 26টা জিনিসকে কি বলা হয় বলো? ফুল সিলেবাস বলা হয়ে থাকে। ওকে, তারা ফুল সিলেবাস পড়বে। আর যারা মনে করেন না আমার চান্স পাইলে হবে 100তম মধ্যে থাকতে চায়, তারা এই যে দাগানো, এই যে দাগানো জিনিসগুলো আছে, দেখো 60টা গদ্য, 60টা পদ্য, একটা নাটক, একটা উপন্যাস, এগুলো পড়ে ফেলবা, শেষ, তাহলেই হয়ে যাবে। ভাই আপনি পড়াবেন না? ভাই আমি তো এটা সবার জন্য টিউটোরিয়াল দিচ্ছি, তাই বলতেছি পড়ে ফেলবা। পেইড ব্যাচে যারা আছেন তাদের তো আমরা নিজেরাই পড়াবো, আপনার রুটিনে দেখেন নাই সবকিছু দেওয়া আছে, দেওয়া আছে তো। এখন তাহলে এখানে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে ভাইয়া আপনি আমাদের রুটিনের মধ্যে বাংলা গদ্য কেন দিয়ে রাখেন না, এটা আপনার জিজ্ঞাসা করতেই পারেন। ভাই বুঝ, মানে লিটারেলি এই বয়সে এসে আমি তোমাকে গদ্য রিডিং করাবো, এতটাও আকাল আসে নাই, সরি, এতটা অসময়ও আসে নাই আমাদের। তো তুমি পারো না হলো পদ্য, কবিতা, কবিতার প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে তোমাকে ডিপ এক্সপ্লেনেশন দেওয়া হবে, কোনো সমস্যা নাই। কিন্তু গদ্য আমি তোমাকে রিডিং কি পড়াবো, তুমি আমাকে একটু বুঝাও তো, মানে পড়ানোর মতো আছে নাকি, আমি তো নিজেই কনফিউজ হয়ে যাই। তাই গদ্যটা আমরা এক্সামের মধ্যে, এক্সাম রুটিনের মধ্যে রেখে দিচ্ছি, কিন্তু পদ্য রাখছি হলো রুটিনের মধ্যে, মানে আপনার বুঝানোর জন্য। কারণ পদ্যগুলো অনেক টাফ, প্রতিটা ডিপলি বুঝাই নিতে হবে, তাছাড়া আসলে উপায় নাই। ওকে, তাহলে এখন এগুলো আপনি কিভাবে পড়বেন দেখেন। এইগুলো আপনি যদি একা একা পড়তে চান, সামথিং আগে আগে রাখতে চান, এই যতগুলো গদ্য আছে, যতগুলো পদ্য আছে, এইগুলো ডিপলি ভেঙে ভেঙে প্রতিটা লাইন পড়তে হবে। 1 নম্বর, প্রতিটা লাইন পড়ার পর আপনার যা করতে হবে যে আপনার এই 12টা গদ্য, 12টা পদ্য, নাটক, উপন্যাস, অর্থাৎ 26টা জিনিসের, আপনি যদি ফাঁকি দিতে চান তাহলে 16টা জিনিসের। ওকে, যে দাগ দেওয়া গুলো আছে সেগুলো, এগুলো লেখা পরিস্থিতি জাস্ট ঠাড়া খেয়ে মুখস্থ করতে হবে। মুখস্থ বুঝো, ঠাড়া মুখস্থ করে খেয়ে ফেলতে হবে। কেন মুখস্থ করতে হবে? অনেকে বলে না ভাই লেখক পরিচিত থেকে এক্সট্রা কোশ্চেন আসে কই থেকে, ভাই ভাই বইয়ের মধ্যে যে 14 16টা আছে এগুলো থেকে মুখস্থ কর ভাই, এক্সট্রা পরে। আর তুমি তুমি 80, যেই ছেলেটা ফার্স্ট হয় সেই ছেলেটা 80 মার্ক পায়, তুমি আমাকে বলো ভাই একটা আমি লেখক পরিচিতি কেন পাই না? তুমি যদি এতটা আতেল হও, তুমি যদি এটা না বুঝো যে কোন জিনিসটা বাদ দিতে হবে, অ্যাডমিশন তোমার জন্য না, অ্যাডমিশন হলো স্কিপ করার জিনিস। তোমার 3 মাসে তো পুরো এনসাইক্লোপিডিয়া মহাসাগর তুমি পড়তে পারবে না, যেটা দরকার সেটা পড়তে হবে। তো এই জন্য এটা আমরা আর কি বলতেছি। আচ্ছা, ফোকাসে মনে একটু প্রবলেম হচ্ছে, দাঁড়ান আমি একটু ফোকাসটা ঠিক করে নিই। ওকে, আশা করি এখন আর ব্লান নাই, ফোকাসটা ঠিক দেখা যাচ্ছে। ওকে, ফাইন। একটু আপনি যখন করবেন, পাঠ পরিস্থিতিগুলো তো সব পড়তে হবে বললাম, তো লিটারেচার, প্রিভিয়াস বিসিএস কোশ্চেন থেকে আপনার কমন চলে আসবে। এরপর আপনি কি করবেন, আপনি অভিযাত্রী বই খুলবেন। অভিযাত্রী, অভিযাত্রী বই যখন খুলবেন,
খোলার পর ওয়ানলি এই কনসেপ্ট গুলার এমসিকিউ শেষ করবেন। কি করবেন? কিচ্ছু না, ওয়ানলি এমসিকিউ শেষ করবেন। এমসিকিউ শেষ করছেন, শেষ, আপনার বাংলা ফার্স্ট পার্ট প্রিপারেশন শেষ। প্রথমে টেক্সট বই থেকে পড়ছেন, তারপর অভিযাত্রী বই বা বিচিত্রা বই বা জয়কলি বই, যেই বই ইচ্ছে ভাই খুললা এই টপিক গুলোর যতগুলো প্রিভিয়াস, যতগুলো ভার্সিটি, যতগুলো চাকরি পরীক্ষার এমসিকিউ আছে তুমি সব শেষ করবা। একটা এমসিকিউ বাদ দেওয়া যাবে না। একটু যদি তুমি করতে পারো শেষ, আর কোনো চিন্তা করতে হবে না, বাংলা ফার্স্ট পার্টের কাহিনী এখানে শেষ। ওকে, যেমন ধরো অভিযাত্রী বই 800 পেজের, 800 পেজ তো পড়তে হয় না, 200 পেজ পড়তে হয়। কোন 200 পেজ? এই যে বলে দিলাম, ফার্স্টে বললাম যে তোমার ফার্স্ট পার্টের জন্য শুধু এইটুকু এমসিকিউ পড়বা, শেষ। বাকিগুলো স্কিপ করো, এগুলো তুমি বই বই কাইটা ফালাই দিয়ে আসো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটু পড়তেই হবে। এবার আসো বাংলা। হ্যাঁ, বাংলা সেকেন্ড পার্ট, ব্যাকরণ আইটেম, শব্দের ব্যুৎপত্তি, শব্দের গঠন, সমাস, সন্ধি, পদপ্রকরণ, উপসর্গ, ধ্বনিতত্ত্ব। ওকে, এই কয়টা বথ, এফ এ ডাবল এস প্লাস এফ ট্রিপল এস বথ, এফ এ ডাবল এস প্লাস এফ ট্রিপল এস বথ, দুটার জন্যই আসবে, ঠিক আছে, মনে যেন থাকে, এটা দুটার জন্যই আসবে এই কয়টা বথ কনসেপ্ট। এবং তুমি যদি এফ ট্রিপল এস পরীক্ষা দিতে চাও, এই 4টা আইটেম তোমার জন্য এক্সট্রা করে অ্যাড হবে। ক্রিয়ার কাল, উচ্চারণ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মানে বাংলার সরল জটিল যোজক এবং ধ্বনি পরিবর্তন, এই কয়টা তোমার এক্সট্রা করে অ্যাড হবে। তো ধরো তোমার এই 10টা কনসেপ্ট, তুমি কি করবা? দেখতেছো 9-10 ওল্ড এডিশন যে বইটা, 2019 সালের এডিশন যে বইটা আছে, এই বইটা তোমার অবশ্যই প্রথমে এই টপিক গুলো ধরে ধরে বুঝে বুঝে ডিপলি শেষ করতে হবে, ঠিক আছে? এটা যখন শেষ করবা, এরপর তুমি অভিযাত্রী বই খুলবা, অভিযাত্রী, বা তোমার কাছে যেই বাংলায় হেল্পিং বই আছে সেটা খুলবা, ম্যাটেরিয়াল আছে। ক্লিয়ারলি পিক গুলো দেখা যাচ্ছে না। ক্লিয়ারলি এটা হয়তো আপনার নেট ইস্যুস আপু, আমার তো ফুল এইচডি একদম আমি দেখতে পাচ্ছি, আর রেকর্ডিং থাকবে সেখানে আপনি দেখে নিতে পারবেন, এটা একদম ফুল এইচডি তে এখানে আসলে স্ট্রিমিং হচ্ছে আর কি, বলতে গেলে আশা করি অন্যদের দেখা যাচ্ছে। ওকে, আমরা একটু সামনের দিকে আগাই। দেখেন, যে কথা বলতেছিলাম, এই টপিক গুলো আপনার 9-10 ওল্ড এডিশন বই থেকে প্রথমে শেষ করে নিতে হবে, তারপর আপনি অভিযাত্রী বই খুলবেন, ঠিক আছে? অভিযাত্রী বই খোলার পর এই কনসেপ্ট গুলো র ম্যাটেরিয়াল পড়বেন। হোয়াট ইজ র ম্যাটেরিয়াল? দেখবেন যে সমাজ কনসেপ্টটা ঢালাও ভাবে অনেক কিছু লেখা আছে, অনেকগুলো সমাজের এক্সাম্পল দেওয়া আছে, ওইগুলো একটু প্রথমে ডিপলি পড়ে নেবেন। পড়ার পর এই কনসেপ্ট গুলো কি পড়বেন? বাংলা সেকেন্ড পার্টের এমসিকিউ শেষ করে ফেলাবেন, শেষ। অভিযাত্রী বই থেকে আপনার পড়া শেষ। তাহলে বাংলা ফার্স্ট পার্টের জন্য ফার্স্ট পার্টের ওয়ানলি এমসিকিউ গুলো শেষ করছেন, এবং সেকেন্ড পার্টের জন্য কি করলেন? এই যে টপিক গুলো আছে, ফার্স্টে র আইটেম করছেন, তারপর এমসিকিউ শেষ করছেন, কাহিনী শেষ। অভিযাত্রী থেকে আপনার পড়াশোনা শেষ। মানে 800 পেজের মধ্যে আপনার 150 পেজও পড়েন নাই ভাই, তাও সিলেক্টেড কয়টা টপিক দিচ্ছে, তুমি তো পুরো বই শেষ করতে পারবা না, এটা আমি নিজেও পারবো না। তাই এই জন্য তোমার অ্যাডমিশন স্কেজুলে মেন্টর প্যানেল দরকার, যাতে করে তুমি বুঝতে পারো তোমার কি পড়াশোনা করা উচিত। তো বাংলা ব্যাকরণের জন্য আমাদের এতটুকুই যথেষ্ট। এবার আসলে মুখস্থ আইটেম। মুখস্থর জন্য বেস্ট বাংলাদেশে বিট করার মতো এটিএম। এটিএম ছাড়া আর কেউ নাই। হ্যাঁ, আমি শাওন ভাইয়ের বই আছে, টেক্কা বই আছে, আমি দেখছি ভালো, জবের জন্য আছে, অন্বেষণ আছে, ভালো। কিন্তু ভাই তোমার এত ডিপ পড়ার সময় এখন নাই, ওগুলো বিসিএস এর জন্য পারফেক্ট, বুঝছো? এত তোমার এখন সময় নাই। ওনার বই ভালো, সব বই ভালো, কোনো বই খারাপ না। বাট আমি আমি সাজেস্ট করি মার্কেটে যেটা বেস্ট, এই বইকে যখন দেখবো যে কেউ বিট করতে পারছে, আমি তখন তাকে সাজেস্ট করবো। অভিযাত্রী মালিকের সাথে আমার কোনো পরিচয় নেই এখন, কিন্তু আমি তাকে চিনিও না, ঠিক আছে? বাট ওনার বইটা ভালো, ভালো জিনিস সাজেস্ট করতে আমার সমস্যা নাই। তুমি মাত্র 5টা কনসেপ্ট পড়বো, কয়টা? ওয়ানলি 5টা কনসেপ্ট। অনুবাদ, বানান, এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ। এই 5টা কনসেপ্টে কি করবো এই বই থেকে? 5টা কনসেপ্ট খোলার পর প্রথমে র আইটেম রিডিং করবো, নট মুখস্থ। ভালো করে কথা শুনো, নাহলে পরে ধরা খাবো। অনুবাদ, বানান, এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ প্রথমে র আইটেম, মানে দেখবেন যে বাগধারা শরীয়তে আছে, শরিয়াতে আছে, কতে আছে, খতে আছে, এগুলো হলো র আইটেম। এগুলো কি পড়বেন? রিডিং, নট মুখস্থ ভাই, এগুলো কি করতে হবে? রিডিং করতে হবে, রিডিং। এগুলো রিডিং করার পর তারপর এই কনসেপ্ট গুলোর এমসিকিউ চলে আসবেন। এই বইতে এমসিকিউ আছে, দেখবেন যত রকম চাকরি, ব্যাংক জব, যত রকম ঝামেলা আছে, সব এমসিকিউ ঠাড়া মুখস্থ, কোনো কথা নাই, মুখস্থ, একটা সিঙ্গেল এমসিকিউ বাদ দেওয়া পাপ, ঠিক আছে? একটা বাদ দেওয়া যাবে না। তো একটু যদি আপনি করতে পারেন, বাংলা মুখস্থ আইটেমের কাহিনী আপনার শেষ। এই বইটা 400 পেজের, আমি আপনাকে মাত্র 150 পেজ পড়া দিলাম, এই 150 পেজ পড়লে আপনার কাহিনী শেষ। এবং আমি যে কথাগুলো বলতেছি দেখবেন আপনার মুখস্থ আইটেম রুটিনের মধ্যে, এগুলো আমি প্রত্যেকদিন পড়ার রুটিন পর্যন্ত করে দিচ্ছি ভাই। কোন দিন তুমি কোন কনসেপ্ট পড়বা, বিশ্বাস হয় না? রুটিনটা খুলে দেখো, তাহলেই বুঝবা। এই রুটিনটা একদিনের তপস্যা না, 4 বছরের তপস্যার ফল। তো একটু চলে গেল আমাদের বাংলার মুখস্থ আইটেম। তাহলে আমাদের কি কি গেল? ইংলিশ গেল, বাংলা গেল, জিকে আসবে, জিকে একটু পড় আসবে। তার আগে তুমি একটু দেখো আমাদের যেই ব্যাচে তোমরা ভর্তি হয়েছো, এটা হইলো নর্মালি বা এখনো ভর্তি চলতেছে বিইউপির জন্য, এটা 1990 ছিল। আমি জাস্ট ব্যাচটা মনে করাই দিচ্ছি। যারা এই ব্যাচে ভর্তি হয়েছে অনলি বিইউপি পর্যন্ত অ্যাক্সেস পাবে। বিইউপির জন্য এক্সট্রা যা যা ক্লাস লাগবে আমরা র ক্লাসগুলো কম্বাইন নিয়ে বাকিগুলো স্পেসিফিক আলাদা আলাদা নিয়ে ফেলবো। মানে যারা ইংলিশ, মানে বললাম না জিকে ইংলিশে পড়ানো হবে ভাই, অন্য ভার্সিটির জন্য দরকার নেই, কোনো ভার্সিটির জন্য ইংলিশ ক্লাস নিয়ে তোমার লাভ আছে না। তো যারা বিইউপির জন্য তারা ইংলিশ ক্লাসগুলো আর কি পাবে, মানে যেভাবে দরকার রুটিন আমরা সেভাবে ক্যাটাগরাইজ করছি, অনেক চিন্তা ভাবনা করে সূক্ষ্মভাবে করছি। তো বিইউপি পর্যন্ত আমাদের ফুল অ্যাক্সেস,
সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হইলে বিউপি সহ বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটি ফুল অ্যাক্সেস 2990। কেন? এখন বুঝতে পারতেছেন তো ফ্যাসিলিটিস, রাইট? গুগল মিটে সেমিনার নিচ্ছে, এখানে আপনার কষ্ট করে কমেন্ট করতে হচ্ছে না। এই হলো এক্সট্রা ফ্যাসিলিটিস, যেটা ডিজিটাল বোর্ড। আর ঢাবির জন্য, ঢাবি ব্যাচে ঢাবি বিউপি দুটাই কভার করা হবে, যতগুলো ভার্সিটি রাবি টুবি সব কভার করা হবে। ভাই তুমি যদি বিউপি ঢাবি ব্যাচে ভর্তি হয়েছো, তাহলে তুমি বিউপি প্রিপারেশন নিবা না, ওকে। তোমার জন্য বিউপি যে এক্সট্রা ক্লাসগুলো থাকবে, তোমার ব্যাচে ইংলিশ ক্লাস তুমি স্কিপ করবা, তোমার জন্য ইংলিশ যেগুলো এক্সট্রা এক্সাম থাকে তুমি স্কিপ করবা। ঢাবির জন্য তো থাকবেই, বাট এক্সট্রা করে তুমি তো ভাই এক্সট্রা গুলোরও অ্যাক্সেস পাবা, তাই না? তোমার ব্যাচে যখন অ্যাক্সেস দেওয়া হবে তুমি তখন স্কিপ করবা। এই হলো ব্যাপার। তো ঢাবি কভার করবো, বিউপি কভার করবো, তারপর রাবি জাবি চবি। ধরো আমরা এবার রাবি টানতেছি, রাবি তোমার দরকার নেই, রাবি স্কিপ করো, তারপর তুমি চবিটা পড়বা। এইভাবে আমরা তোমাকে ফুল ইনস্ট্রাকশন দিয়ে দিব, তোমার এগুলো নিয়ে কোনো আসলে প্যানিক খেতে হবে না, ওকে? যা যা বুঝানোর ওরিয়েন্টেশন ক্লাসে বুঝাবো, এটা আমাদের ওরিয়েন্টেশন ক্লাস না। তো আপনাদের যদি কোনো বন্ধু মহল থাকে, যেহেতু 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে, এখনো তাদের সাজেস্ট করতে পারেন, অথবা আমাদের ক্লাসগুলো তাদের দেখাইতে পারেন, তাহলে তারা বুঝতে পারবে। ওদের জাস্ট একটা কথা বলতে পারেন যে ভাই ক্লাসটা কিন্তু গুগল মিটে হবে, বাংলাদেশের সব প্ল্যাটফর্মে আপনার ফেসবুক লাইভে ক্লাস। সেই জন্য আমি ফেসবুক লাইভে নিলে এই পেমেন্ট আমি 1990 না দিয়ে 1000 দিতাম, লিটারেলি সত্যি। 1000 দিয়ে বলতে ওকে ফাইন, 1000 স্টুডেন্ট আসো, ইজিলি চলে আসতো, কোনো চিন্তা হতো না। কিন্তু আমি চাই না যে আমাদের কোয়ালিটি নষ্ট করতে। একটা স্টুডেন্ট, 1000 স্টুডেন্ট নিয়ে আমি তাদের যদি পারফেক্ট সার্ভিস দিতে না পারি, ও আমি দুর্নাম করবে ভাই। একটা দুর্নামের জন্য প্ল্যাটফর্ম এখান থেকে এখানে নেমে যাবে, চাই, সরি, আমার দরকার নাই। তো এই হলো ব্যাপার। আর ভর্তির জন্য ডিটেলস এখানে দেওয়া আছে, এই নাম্বারে পে করলেই হবে, অথবা এটাই হোয়াটসঅ্যাপ, আমাকে হোয়াটসঅ্যাপে জানাইলে আমি তারপর আপনার সাথে কথা বলে আপনার যা প্রয়োজন সেটা কভার করে নিব। এবার দেখেন আমাদের মেন্টর প্যানেল, আর ডেয়ারিং মেন্টর প্যানেল আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ, ওকে? আমি তো আছে, আমাকে সবাই চেনেন। এবার দেখেন আপনার কোন ভার্সিটির মেন্টর লাগবে ভাই, কোনটা দরকার? জাহাঙ্গীরনগর ভার্সিটির টপার 17তম দিনাপু আছে, ওকে। পৃথা আপু আছে ঢাকা ভার্সিটি থেকে 210তম, ডিএসএ ডেভেলপমেন্ট স্টাডিজ। জারিন তাসনিম আপু আছে আপনাদের সবচেয়ে রাজশাহী ভার্সিটির টপ যেই সাবজেক্ট আইবিএ, উনি আইবিএ থেকে আছে, উনি ছিল 27তম, ওকে। তারপর রাকিব আছে জিকের জন্য চট্টগ্রাম ভার্সিটি থেকে। এখন বলতো ভাইয়া বিউপির মেন্টর কোথায়? ভাই তুমি কি জানো এখানে যারা যারা আছে সবাই বিউপিতে চান্স পাইছিল, কিন্তু বলো কেউ আর রাজশাহী ভার্সিটি আইবিএ 27তম রেখে বিউপিতে ভর্তি হবে না। তো ভাই বিউপি লাস্ট, লিটারালি একটা লাস্ট অপশন। ওইখান থেকে মানুষ ভর্তি ক্যান্সেল করে চলে আসে, এসে অন্য ভার্সিটিতে ভর্তি হয়, ফার্স্টে জাস্ট সিট এনশিওর করে রাখে ওইখানে। তো ওনাদেরও সেম কনসেপ্ট, ইনারা ট্রিপলেট সবগুলো ভার্সিটিতে চান্স প্রাপ্ত। ইনি সবগুলো ভার্সিটি, পৃথা আপু সবগুলো ভার্সিটি, উনি ময়মনসিংহ ক্যাডেট কলেজে ছিল পৃথা আপু। তারপর জারিন তাসনিম আপু সবগুলো ভার্সিটিতে চান্স পাইছে। তোমার ভাই কোনো প্যারা খাইতে হবে না। এবং মেন্টর প্যানেল অ্যাক্সেসটা এরকম, তুমি দিন রাত 24 ঘন্টা যে কোনো সমস্যায় পার্সোনালি 1 by 1 কাউন্সিলিং নিতে পারবা, তুমি ফোনও দিতে পারবা, সমস্যা নেই। মেয়ে মেন্টর কেন রাখছেন? মেয়ে যারা আছেন তারা হয়তো হেজিটেট ফিল করেন, ভাই মেয়ে মেন্টর হলে ভালো হয়, ভাই একজনের ভালো লাগতেছে না, ওকে 3 জন দিলাম, ভাই যার পছন্দ তুমি তার সাথে কনসাল্ট করে নাও। এবং ইভেন তো আপনারা ব্যাচে যারা ভর্তি হয়েছেন, আপনাদের সবাইকে হয়তো আপুরা মেসেজ দিয়েছে, আপনি দেখতে পারেন নাই, দেখছেন? দেখতে না পারলে একটু মেসেজ রিকোয়েস্টটা চেক করবেন প্লিজ। কারণ একটা মেন্টর যিনি আসলে সবগুলো ভার্সিটিতে চান্স প্রাপ্ত, এত বছরের এক্সপিরিয়েন্স, তিনি আপনাকে নিজে থেকে ওয়েলকাম মেসেজ দিচ্ছে, গ্রিটিংস মেসেজ, আপনি সিনি করতেছেন না, তারপরে তার কাছে অকওয়ার্ড লাগবে না? লাগবে। সিনিয়র হন, পরে বুঝবেন, ওকে। এটা ছিল আমাদের মেন্টর প্যানেল। এবার আমরা চলে আসবো হলো জিকে তে। হ্যাঁ, জিকের জন্য আমাদের জিকে মেন্টর যিনি আছে তিনি আপনাদের এখন ইনস্ট্রাক্ট করবে। জিকে সম্পর্কে আমি শিখি নাই, আসলে পারি না এমন না, শিখি নাই, কারণ আমার প্রয়োজন হয় না, ওই জিকে কাভার দেয়। তো জিকে নিয়ে যত রকম কাহিনী ও এখন করবে, ওর সাথে পরিচয় করে দিই। তো রাকিব ছিল চট্টগ্রাম ভার্সিটি থেকে, আপনার ওনার থেকে জিকে একটু মানে ডিটেলসটা শুনে নেন, তারপর আমি আবার এক্সপ্লেন করা শুরু করতেছি। ওকে, আমি একটু মাইক্রোফোন তোকে দিয়ে দিই। আসসালামু আলাইকুম। যেটা সেটা নিয়ে কথা বলবো। তো দেখেন, বিউপিতে কিন্তু জিকে যেটা সেটা কিন্তু ইংলিশে কোশ্চেন করা হয়। তো আমাদের অনেক ভয় যে ভাই আমরা তো জিকে এতদিন বাংলাতে করে আসি, বাট এখন তো জিকে আমাদের ইংলিশে করতে হবে, এটা আমরা কিভাবে কি করব? তো আমি প্রথমে আপনাদেরকে একটা কথা বলতে চাই। দেখেন, আপনি কিন্তু ক্লাস 1 থেকে 11 পর্যন্ত ইংলিশ নামক একটা সাবজেক্ট আপনার ছিল, তার মানে ইংলিশ সম্পর্কে কিন্তু আপনার ধারণা আছে। আর বিউপিতে যে জিকে কোশ্চেন গুলো করা হয়, এটার 80% নর্মাল কোশ্চেন করা হয় ভাই। আপনি জাস্ট এক নজর যদি সেন্টেন্সটা পড়েন, তাহলে বুঝতে পারবেন যে আচ্ছা হ্যাঁ এটা এটা বলতেছে। তো মেইনলি আমরা কয়েকটা টপিকস নির্ধারণ করেছি দুইটা ইউনিটের জন্য, যে এফ এ ডাবল এস এবং এফ ট্রিপল এস এর জন্য। বিউপির জন্য যদি আপনি সবগুলো পড়তে চান, তাহলে কিন্তু আপনি একবারে ধরা খেয়ে যাবেন। সো আমরা গত বছর, তার আগের বছর, তার আগের বছর প্রশ্নগুলো অ্যানালাইসিস করে কিছু টপিকস নির্ধারণ করেছি এফ এ ডাবল এস এর জন্য। তো আমরা দেখবো রিসেন্ট ইস্যু। রিসেন্ট ইস্যু থেকে 2 বা 3টা প্রশ্ন এসেই থাকে।
এটা অ্যাকচুয়ালি বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে। গত বছর 3টা কোশ্চেন আসছিল, সেখানে 2টাই আমাদের যে ক্লাস ছিল, লাস্টের ক্লাস, সেই ক্লাস থেকে আসছিল হুবহু। আমরা চাইলে আপনাদেরকে দেখাতে পারবো। তো আমি মনে করি রিসেন্টের জন্য আমরা যে মনে করেন এখন বিউপি পরীক্ষা হচ্ছে, বিউপি পরীক্ষার আগে আমরা একটা রিসেন্ট ক্লাস নেব, সিইউ পরীক্ষা হচ্ছে, সিইউ এর পরীক্ষার আগে আমরা একটা রিসেন্ট ক্লাস নেব। এই ক্লাসের মাধ্যমে এটা কভার হয়ে যাবে। এবং আপনি এখন অ্যাকচুয়ালি কি কি পড়বেন এখান থেকে আমি যদি একটু বলি আপনাদেরকে। দেখেন রিসেন্টের যে ঘটনাগুলো, আমাদের প্রধানত অন্তর্বর্তীকালীন সরকার, এটা একটু ভালোভাবে পড়তে হবে। অন্তর্বর্তীকালীন সরকার, আমরা অনেক সময় দেখছি রিসেন্ট একটা ঘটনা ঘটছে, বাট রিসেন্ট থেকে কোশ্চেন না দিয়ে কি করছে, বেসিক থেকে কোশ্চেন দিয়েছে। ধরেন কোন সংস্থার সদস্যপদ চেঞ্জ হয়েছে, ডিরেক্ট ওই সদস্যপদে চেঞ্জ হয়েছে, ওখান থেকে কোশ্চেন না আসে ওই সংস্থার সদর দপ্তর কোথায়, সদর দপ্তর কোথায়, এরকম তারা কোশ্চেন দিয়ে ফেলছে। সো আমাদের রিসেন্ট যে ইস্যুটা রয়েছে সেটার একেবারে বেসিক সহকারে পড়তে হবে। ধরেন অন্তর্বর্তীকালীন সরকার থেকে কোশ্চেন না করে অন্তর্বর্তীকালীন বাজেট যেটা আছে আমাদের একটা, সেই বাজেট থেকে কোশ্চেন করতে পারে। সো এই রিলেটেড সবগুলো আমাদের পড়তে হবে। না হয় অন্তর্বর্তীকালীন সরকার থেকে না কোশ্চেন করে করলো কি তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার বলতে কি বোঝানো হয়। সো আমাদের সবগুলো ভালোভাবে পড়তে হবে। তারপরে বিভিন্ন যে মেগা প্রজেক্ট রয়েছে, এবার কিন্তু মেগা প্রজেক্ট থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ অনেক বেশি আলোচনা হচ্ছে। এখান থেকে আওয়ামী লীগ সরকার কোটি কোটি টাকা তারা কি করছে, পাচার করে দিচ্ছে এই মেগা প্রজেক্ট গুলো থেকে। তারপর দেখেন প্রাইজ, বিভিন্ন ধরনের প্রাইজ রয়েছে, পুলিৎজার প্রাইজ, তারপরে নোবেল প্রাইজ, 21শে পদক, স্বাধীনতা পদক, লাস্টের যেটা সেই পদকগুলো আমাদের ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। একটা বিষয় আমি বলবো, পদক বা পুরস্কারের ক্ষেত্রে সচরাচর কিন্তু মানুষকে দেওয়া হয় ব্যক্তিবাদে। সেখানে যদি আপনি কখনো দেখেন যে একটা প্রতিষ্ঠানের কথা উল্লেখ আছে, তার মানে এটা একটা ব্যতিক্রম, ব্যতিক্রম একটা কোশ্চেন। তো ওই প্রতিষ্ঠানটা আপনাকে ভালোভাবে মুখস্থ করতে হবে। এরকম কিন্তু কোশ্চেন আসছিল যে 21শে পদকপ্রাপ্ত প্রতিষ্ঠান কোনটা। সো ব্যক্তি গুরুত্বপূর্ণ ঠিক আছে, বাট প্রতিষ্ঠান একটা ব্যতিক্রম ইনফরমেশন এখানে, ওটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। তারপরে ইকোনমিক এন্ড বাজেট, বাজেট সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা নিয়ে যেতে হবে। শুধু বাজেট যে বাংলাদেশের বাজেট এটা পড়লে হবে না, বাজেট সংক্রান্ত আরো যে যাবতীয় ইতিহাস এটা সম্পর্কে আমাদের ভালোভাবে পড়তে হবে। আমি একটা কথা আরেকবার বলতেছি, রিসেন্ট যে ইস্যু, রিসেন্ট ইস্যুর পাশাপাশি বেসিক যে ইনফরমেশন ওই সংক্রান্ত, এটা কিন্তু আপনার ভালোভাবে দেখে নিতে হবে। তারপরে ফার্স্ট ইন বিডি, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে বা প্রধানমন্ত্রীকে, প্রথম রাষ্ট্রপতিকে, বিচারপতিকে, এরকম টাইপ যে ইনফরমেশন গুলো আছে এগুলো কিন্তু আপনাকে ভালোভাবে পড়তে হবে। তারপরে যদি আমি দেখাই পাকিস্তান এন্ড ব্রিটিশ পিরিয়ড, দেখেন ব্রিটিশ পিরিয়ড আগে, তারপরে আমাদের পাকিস্তান পিরিয়ড। আমাদের বিউপিতে আমরা দেখছি যে একেবারে অ্যানশিয়েন্ট হিস্ট্রি যেটা, এখান থেকে কোশ্চেন আসছে অনেক কম। সো এই যে ইনফরমেশন গুলো রয়েছে, ব্রিটিশ পিরিয়ড, পাকিস্তান পিরিয়ড, এগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে। তো ব্রিটিশ পিরিয়ডের কিছু টার্ম রয়েছে, যেমন আমাদের দেখি 1905 সাল বঙ্গভঙ্গ, তারপরে আমরা দেখি 1911 সাল বঙ্গভঙ্গ রদ, তার সাথে আমরা দেখি 1935-এর আমাদের ভারত শাসন আইন, 1937 আমাদের প্রাদেশিক নির্বাচন, 47 আমাদের দেশভাগ। এরকম যে টার্ম গুলো রয়েছে, এই সংক্রান্ত ইতিহাসগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এনশিয়েন্ট হিস্ট্রির কথা বললাম, এনশিয়েন্ট হিস্ট্রি আমরা আপনাদেরকে পড়াবো, সমস্যা নাই। ওখানে মেইনলি এই যে ধরেন এটা একটা বংশ, মনে করেন পাল বংশ। তো এখান থেকে একবার বংশের গভীরে যে কোশ্চেন তারা করে নাই, ডিরেক্ট কোশ্চেন করছে এরকম যে পাল বংশের প্রতিষ্ঠাতাকে। সো এরকম ইনফরমেশন আমরা আপনাদের সবগুলো ভালোভাবে পড়াবো, সমস্যা নাই। তারপরে লিবারেশন ওয়ার, মানে আমাদের মুক্তি সংগ্রামকে বোঝানো হচ্ছে, এটা তো আপনাকে মাস্ট করতে হবে। এখন কথা আসছে যে ভাইয়া বঙ্গবন্ধুকে কি বাদ দিয়ে পড়বো কিনা। ভাই বঙ্গবন্ধু আমাদের মুক্তিযুদ্ধের সাথে একেবারে জড়িত। 72-এর পরবর্তী যে রাজনীতি, সেখানে বঙ্গবন্ধু অনেক বেশি সমালোচিত, বাট আমরা পড়বো, কোশ্চেন হয়তোবা বঙ্গবন্ধু থেকে আসবে না, কারণ টিচার প্যানেল যেটা সবগুলো জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম দ্বারা বিশ্ববিদ্যালয়গুলো গঠন করা হচ্ছে। সো এটাতে তারা নাও কোশ্চেন করতে পারে, বাট আমরা পড়বো, সমস্যা নেই। এবং 72 পরবর্তী যে রাজনীতি যেটা সমালোচনা করা হয়েছে, এটাও কিন্তু আমাদের পড়তে হবে। তারপরে আমরা দেখবো কনস্টিটিউশন অফ বিডি, বাংলাদেশের যে সংবিধান। এটা আসলে আমাদের অনেকেই বুঝতে পারি না যে সংবিধান অ্যাকচুয়ালি আমরা কি কি পড়বো। সংবিধান যে তৈরি যে ইতিহাস, এই ইতিহাসের সাথে জড়িত যে ব্যক্তিগুলো, এগুলো আপনাকে অবশ্যই ভালোভাবে পড়ে নিতে হবে, এবং গুরুত্বপূর্ণ কিছু অনুচ্ছেদ আছে সেগুলো দেখতে হবে। আমরা ক্লাসে এগুলো সুন্দর করে কমপ্লিট করে দিব। তারপরে গভর্নমেন্ট সিস্টেম, আমাদের সরকার ব্যবস্থা সম্পর্কে পড়তে হবে। তারপরে উপজাতি সম্পর্কে আমাদের পড়তে হবে। আমরা কিন্তু সবসময় দেখে থাকি ইস্যুটা চলতেই থাকে আর কি, যে তারা দাবি করে যে আমাদেরকে কি বলতে হবে, আদিবাসী বলতে হবে। আমরা বলি যে না, আমরা তোমাদেরকে কি বলবো, উপজাতি বলবো। আমাদের সংবিধান কি বলতেছে, সংবিধান তাদেরকে বলতেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। উপজাতি আদিবাসী না বলে বলতেছে কি, ক্ষুদ্র নৃগোষ্ঠী। অনেক সময় উপজাতি শব্দটাও ইউজ করা হয়, বাট বাংলাদেশ সরকার থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী এটা ইউজ করা হয়েছে। তো আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া তারা কিসের জন্য আদিবাসী দাবি করে। দেখেন, আদিবাসী যদি আমরা তাদেরকে বলি, তাহলে আমরা নিজেরা যারা আছি তারা কি হয়ে যাব, উপজাতি হয়ে যাব। আমি ডিটেলস আপনাদেরকে বাঙালি জাতির যে উৎপত্তি তার মধ্যে ডিটেলস পড়াবো, সমস্যা নাই। আর তাদেরকে যদি আমরা আদিবাসী বলি, তাহলে আমাদের দেশের যে সম্পদগুলো রয়েছে, সম্পদগুলো ইউজ করার সময় তাদের অনুমতি লাগবে। আদিবাসী হওয়ার বৈশিষ্ট্য হলো একটা দেশের যে সম্পদগুলো রয়েছে সেখানে যে ইউজ করা হবে যেগুলো, বা দেশের অন্যান্য কার্যক্রম করা হবে, সেখানে আদিবাসী যারা আছে তাদের অবশ্যই অনুমতি নিতে হবে। আচ্ছা, আমি দ্রুত শেষ করে দেই। তারপরে ফিল্ম অ্যান্ড আর্ট সং, তারপরে রিভার সম্পর্কে আমাদের পড়তে হবে, কোন রিভারের সংযোগস্থল কোথায়, কোন জেলাতে প্রবেশ করেছে, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।
তারপরে হিস্টোরিক্যাল প্লেস অফ বিডি, আমাদের কিন্তু ইতিহাসের সাথে জড়িত অনেক স্থান রয়েছে, এটা কিন্তু দুইটাই গুরুত্বপূর্ণ। হিস্টোরিক্যাল প্লেস আমাদের অ্যানশিয়েন্ট থেকে মডার্ন পর্যন্ত সবগুলো ভালোভাবে পড়তে হবে। তারপরে বিভিন্ন শহরের ওল্ড নেম কি, এগুলো আমাদের পড়তে হবে। তারপরে ফেমাস বুক আমাদের পড়তে হবে। ফেমাস বুক আমরা কিভাবে চিনবো? যারা ফেমাস ব্যক্তি তাদের বইগুলোই হবে কি ফেমাস বুক। কারণ আপনি যদি ব্যক্তি হিসেবে ফেমাস না হন, আপনার উক্তিও কখনো ফেমাস হবে না, আপনার বইও কখনো ফেমাস হবে না। অনেক সময় ভালো বই লেখে অনেকে ফেমাস হয়। আচ্ছা, তারপরে জিওগ্রাফিক্যাল প্লেস অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের যে বিশ্বের বিভিন্ন যে জিওগ্রাফিক্যাল প্লেস গুলো আছে এটা আমাদের ভালোভাবে পড়তে হবে, কোন স্থানটা কোথায় অবস্থিত বা কোন জায়গা, এই টাইপ যে ইনফরমেশন গুলো সেগুলো। তারপরে স্টেট বা প্রণালী সম্পর্কে আমাদের পড়তে হবে, ক্যাপিটাল এন্ড কারেন্সি, আলোচিত যে দেশ সমূহ সেগুলোর ক্যাপিটাল এবং কারেন্সি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া এবং আমাদের ওয়েস্টার্ন কিছু কান্ট্রি রয়েছে সেগুলোর ভালোভাবে পড়তে হয় এটা। তারপরে ইউনাইটেড নেশন এবং আদার্স অর্গানাইজেশন রয়েছে, এই অর্গানাইজেশন থেকে আমাদের পড়তে হবে। আমরা বিগত বছরের সবগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে দেখলাম যে এই অর্গানাইজেশন থেকে বা বিভিন্ন সংস্থা থেকে প্রশ্ন আসছে, যেগুলো আপডেট হয়েছে সেগুলো থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন আসছে। তারপরে সায়েন্স এন্ড টেকনোলজি, আপনারা যদি দেখে থাকেন এবার কিন্তু বিউপিতে একটা আমাদের ইন্টারে যে পদার্থ বিজ্ঞান সেখান থেকে কিন্তু কোশ্চেন করা হয়েছে। তো একটার জন্য আপনি অ্যাকচুয়ালি সবকিছু করতে পারবেন না, কিছু ইম্পর্টেন্ট যে বিজ্ঞান রিলেটেড তথ্যগুলো আছে সেগুলো আমরা দেখাই দিব। তারপরে বিউপি রিলেটেড, আপনি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন অবশ্যই সেই ইউনিভার্সিটি সম্পর্কে আপনাকে অবশ্যই পড়ে যেতে হবে। যদি আপনি জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা দিতে চান, জাহাঙ্গীরনগরে যে ভাস্কর্য আছে সেগুলো পড়তে হবে। রাবিতে যদি ভর্তি পরীক্ষা দিতে চান, রাবিতে যে ভাস্কর্য রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আপনাকে ভালোভাবে পড়তে হবে। তারপরে আমি নেক্সটে দেখাবো এফ ট্রিপল এস। আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু দুইটা ইউনিটেই পরীক্ষা দেবেন, এফ ডাবল এস, এফ ট্রিপল এস। তো কি করবেন, দুইটা ইউনিটের যে সাজেশন গুলো একত্র করে সুন্দর করে পড়ে নেবেন। এফ ট্রিপল এস এর অন্যতম একটা সাবজেক্ট হলো ইন্টারন্যাশনাল রিলেশনস, অনেকের এটা পছন্দের একটা সাবজেক্ট। এই সাবজেক্টটা থাকার কারণে এখানে বেশিরভাগ কোশ্চেন অ্যাকচুয়ালি আমরা সংস্থা থেকে দেখতে পারি। বিগত বছরে যত কোশ্চেন আছে এই সংস্থা রিলেটেড কোশ্চেন ওখানে ছিল। তো আমরা রিসেন্ট টপিকস আমি আলাদা করে আর না বলি, রিসেন্ট টপিকস বাংলাদেশ ইন্টারন্যাশনাল সবগুলো আমাদের পড়তে হবে, পুরস্কার পড়তে হবে, সাম্প্রতিক ঘটনা যেগুলো আছে সেগুলো পড়তে হবে, বিভিন্ন ধরনের চুক্তি যেগুলো হয়েছে সেগুলো আমাদের পড়তে হবে, এবং যে আপডেট হয়েছে বিভিন্ন সম্পর্কে সেগুলো পড়তে হবে। গত বছর যেমন আমাদের নদী রিলেটেড ইনফরমেশন গুলো আপডেট হয়েছিল আর কি, ওই আপডেট ইনফরমেশন থেকে নদী রিলেটেড প্রশ্নগুলো আসছিল। তারপরে যদি আমি দেখাই ইউনাইটেড নেশনস এর যে প্রিন্সিপাল যে অর্গান গুলো রয়েছে এই অর্গান গুলো সম্পর্কে আপনাকে ভালোভাবে পড়তে হবে। তারপরে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, আইএমএফ, ইউনেস্কো, ইউনিসেফ, ইউএন উইমেন, অর্থাৎ সংস্থা সম্পর্কে আপনাকে অনেক ভালোভাবে পড়তে হবে। সংস্থার অ্যাকচুয়ালি কি পড়তে হবে, সংস্থা যদি কখনো নোবেল পুরস্কার পেয়ে থাকে ওই সংস্থাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ওইটা সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে। ওই সংস্থার কোনো কি আপডেট ইনফরমেশন আছে কিনা, অর্থাৎ শেষে যে সদস্যপদ গ্রহণ করছে বা ত্যাগ করছে। ভাইয়া পিকটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমার এখানে তো ক্লিয়ার দেখা যাচ্ছে, মনে হয় আপনার নেট ইস্যু। রেকর্ডিং যখন দেওয়া হবে তখন একটু স্ক্রিনশট নিয়ে নিন, তাহলেই হয়ে যাবে এটা। আচ্ছা, তারপরে এশিয়ান কোপ, তারপরে আনক্লোজ দ্য থার্ড, সবগুলো সম্পর্কে আমাদের ভালোভাবে পড়তে হবে। বিসিআইএম, তারপরে ইম্পর্টেন্ট কান্ট্রি, এটা আমি নিজ দায়িত্বে পড়াবো, সমস্যা নাই। আলোচিত যে দেশগুলো আছে সেগুলো আমাদের অনেক ভালোভাবে পড়তে হবে। তারপরে ব্রিটিশ রুল, আমি যেটা বললাম ব্রিটিশ শাসন আমাদের অনেক ভালোভাবে পড়তে হবে, অর্থাৎ আমাদের যে পলাশির যুদ্ধ, যেটা পলাশির যুদ্ধের পর থেকে যে ইনফরমেশন গুলো সেগুলো আমরা ভালোভাবে পড়বো। একেবারে পলাশির যুদ্ধ থেকে শুরু করে আমাদের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত সবগুলো পড়তে হবে। পাকিস্তান রুল, এটার মধ্যে তো গুরুত্বপূর্ণ টপিক আমরা জানি যে ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 66 6 দফা, তারপরে 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, আর 71 আমাদের মহান মুক্তির সংগ্রাম। এই মুক্তির সংগ্রামটা হলো লিবারেশন ওয়ার বা মুক্তিযুদ্ধ, এটা আমাদের পড়তে হবে। তারপরে কনস্টিটিউশন, এটা পড়তে হবে, এবং ইম্পর্টেন্ট প্লেস এবং প্লেসের যে নামগুলো রয়েছে সেগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে, অর্থাৎ এই স্থাপনাটা কোথায় অবস্থান করতেছে এইরকম। তো আপনারা এখন কোশ্চেন যে ভাই আমরা তো এগুলো বাংলাতে পড়তেছি তাহলে আমাদের এখন কি হবে। দেখেন, আমি আমাদের ক্লাসের কথা বলি। আমি সর্বপ্রথম আপনাদেরকে বাংলায় এগুলো সুন্দর করে সবকিছু বোঝাবো। ব্রিটিশ রুল, পাকিস্তান রুল, রিভলিউশন ওয়ার, কনস্টিটিউশন সবগুলো বাংলাতে বোঝাবো। তারপরে এগুলোর উপর আমি আমার ইংরেজিতে ক্লাস নেবো, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা প্রথমে ইংরেজিতে নিলে বুঝবে না তারা অ্যাকচুয়ালি। এই জন্য আমরা বাংলাতে নেবো, এবং যখন বাংলাতে নেবো তখন এটার ইংলিশ যে মিনিং গুলো সেগুলো সুন্দর করে আলোচনা করে দেবো, এবং পরবর্তীতে বিউপির জন্য স্পেশালি কয়েকটা ক্লাস নেওয়া হবে জাস্ট জিকে, সেগুলো সবগুলো ইংরেজিতে থাকবে। আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। আর এই ট্রিপল এস যে ইউনিটটা, এখানে কিন্তু বিগত বছরের প্রশ্ন থেকে অ্যাকচুয়ালি অনেক প্রশ্ন কমন আসে। এটার জন্য বিসিএস কোশ্চেন ব্যাংক আপনার অবশ্যই ভালোভাবে পড়তে হবে। বিসিএস, তারপরে জিও কোশ্চেন ব্যাংক, এই দুটো যদি ভালোভাবে কমপ্লিট করেন আপনি এই ট্রিপল এস পরীক্ষা দিতে যেয়ে দেখবেন যে অনেক প্রশ্ন আপনি এখান থেকে কমন পেয়েছেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমরা আমাদের সিলেবাসের মধ্যে অনেক কিছু রাখছি, তারপর আমাদের রুটিন রয়েছে, সেগুলোর মধ্যে সব ডিটেলস রাখা রয়েছে, সেগুলোর উপর আপনাদের ক্লাস নেওয়া হবে সুন্দর করে, কোনো সমস্যা নেই। আর জিকে কোনো টেনশন করতে হবে না, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এই পর্যন্তই ছিল অ্যাকচুয়ালি আমার আলোচনা। আসসালামু আলাইকুম। আচ্ছা, রাকিব তো জিকে পার্ট নিয়ে কথা বললো, রাইট? তো জিকে নিয়ে ওর যত রকম ঝামেলা ওইগুলো ক্লিয়ার করে দিবে, ওগুলো নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। এখানে যে একটা কোশ্চেন আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ট্রিপল এস এর জন্য, বা আমি বললাম বাংলার জন্য বা সিটার জন্য আপনার বিসিএস কোশ্চেন ব্যাংক করতে হবে।
যারা ফার্স্ট টাইমার তাদের কাছে একটু অবাক লাগতে পারে, কি রে ভাই দিচ্ছে অ্যাডমিশন টেস্ট, এই টাইমে আমার বিসিএস কোশ্চেন ব্যাংক করতে হবে, এটা কোনো কথা ভাই, এটা কি মানা যায়? অনেকেই ভাই বলতে পারে ভাই কোনো উপায় নাই ভাই, এটা বাংলাদেশ, ঠিক আছে? তুমি এখানে যদি ভার্সিটিতে চান্স পাইতেই চাও, কম্পিটিশন এত বেশি যে তোমার আসলে এখানে মানে বিসিএস কোশ্চেন ব্যাংকটাও শেষ করতে হবে। ব্যাপারটা হলো যে ফরেনার যারা আছে তারা কখনো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সূত্র মুখস্থ করে না, দেখে দেখে সলভ করে। আর বাংলাদেশে বুয়েটে চান্স পাওয়ার জন্য এই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন সূত্র তোমার মুখস্থ করতে হয়, কম্পিটিশন বেশি, করার কিছু নাই। তো বিসিএস কোশ্চেন ব্যাংক তোমার পড়তেই হবে। আমি মনে করি যত দ্রুত সম্ভব, হ্যাঁ, ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার যাই আসছি, বিসিএস এর প্রফেসর কোশ্চেন ব্যাংক এবং ঢাকা ভার্সিটির যে পানকড়ি কোশ্চেন ব্যাংকটা আছে এই দ্রুত কিনে নেন, মাস্ট, এটা লাগবেই, এটা মাস্ট বি লাগবেই। এবং লাস্টে যে কোন কোশ্চেন ব্যাংক কি বই কিনবেন না কিনবেন এটা নিয়ে আমি একটু পর কথা বলবো, ওকে? তো জিকে পার্ট আমাদের গেল। জিকের পর বুক লিস্টে চলে আসে, সবাই জিজ্ঞাসা করে ভাই কোন বই পড়বো। আমি তো বলতে পারি না কোন বই পড়বেন, কারণ ভাই বই পড়বেন এটা ইম্পর্টেন্ট, হচ্ছে ইম্পর্টেন্ট ওই বইয়ের কোন কোন টপিক পড়তে হবে এটা আমি এখন এক্সপ্লেন করবো। দেখেন, বাংলার জন্য আমাদের ক্লাসের স্লাইড যা যা পড়াবো এটা আপনার জন্য ফরজ কাজ, ঠিক আছে? এর পাশাপাশি সাহায্যকারী হিসেবে বাংলা ফার্স্ট পার্ট বই, বই তো বললাম 7টা গদ্য, 7টা পদ্য, একটা নাটক এবং কি একটা উপন্যাস। এই 7 7 2 16, এই 16টা জিনিস তোমার ভালো মতো শেষ করতে হবে। এই 16টা জিনিসের যত লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, যত যা আছে কবি পরিচিতি সবগুলো শেষ করতে হবে। তারপর বললাম যে তোমার এই যে এইটুকু তুমি দেখলা, এবার অভিযাত্রী বই খুলবা। অভিযাত্রী বই থেকে বাংলা ফার্স্ট পার্ট বই, বাংলা ফার্স্ট পার্ট যা যা 16টা টপিক পড়ছিলাম এই 16টা টপিকের ওয়ানলি কি পড়বা, ওয়ানলি এমসিকিউ পড়বা, শেষ, অভিযাত্রীর কাহিনী শেষ। এবার চলে আসো বাংলা সেকেন্ড পার্ট, 19 ওল্ড এডিশন বই থেকে যে টপিক গুলো আমি দিলাম, স্পেসিফিক টপিক গুলো দিলাম, ওই টপিক গুলো ডিপলি শেষ করলা। শেষ করার পর তুমি কি কাজ করলা, অভিযাত্রী বই আবার খুললা। খোলার পর ওই টপিক গুলো যে 19 ওল্ড এডিশন বইয়ের টপিক গুলো দেখাচ্ছিল ওই টপিক গুলো অভিযাত্রী বই থেকে র ফাইল করতে হবে, প্লাস এমসিকিউ। র ফাইল মানে কি, ঢালাও ভাবে যেগুলো লেখা থাকে এমসিকিউ এর আগে সেগুলোকে র ফাইল করতে হয়, ঠিক আছে? তাহলে দেখো অভিযাত্রী বই পড়তে হবে, বাট কোন টপিক পড়তে হবে তুমি এটা জানতা না? একটু পরে তোমার ফুল অ্যাডমিশন শেষ ভাই। আমাকে যদি কেউ বলে একটু শেষ করতে হবে, আমি তো 7 দিনের সিলেবাস শেষ করে দিতে পারবো, এত সহজ। এখন তোমার সামনে এই মোটা একটা বই যখন আনা হবে তোমার মাথা ঘুরে যাবে না? অবশ্যই তোমার মাথা ঘুরে যাবে। তো এটাই আমরা আর কি বোঝানোর চেষ্টা করতেছিলাম। আর এটিএম বই থেকে তোমাকে বললামই, বইটা কিনবা, কিনে মাত্র ওয়ানলি 5টা টপিক, ওই 5টা টপিকের র ফাইল রিডিং, মুখস্থ না, ওয়ানলি রিডিং। তারপরে এমসিকিউ যা আছে ঠাড়া একদম খেয়ে ফেলতে হবে ভাই, মুখস্থ করতে হবে, একটু পড়তে বলছে। তাহলে বাংলা তোমার এখানেই শেষ। ভালো করে দেখো, ফার্স্ট পার্ট বই, সেকেন্ড পার্ট 19 ওল্ড এডিশন বই, এটিএম বই, অভিযাত্রী বই, বাট আমি তোমার টপিক কতটা শর্ট করে দিলাম, এইটা ইম্পর্টেন্ট তোমার জন্য। কোন বই পড়তে হবে এটা জিজ্ঞাসা করা হচ্ছে, আপনারা জিজ্ঞাসা করেন ভাইয়া ওই বইয়ের কোন কোন টপিক গুলো পড়তে হবে। পুরো বই তুমি পড়তে পারবা? ওই মাস্টার গ্রামার যে বইটা আছে, কই ইংলিশ বই, এই যে মাস্টার গ্রামার, তুমি জানো এই বইটা কত মোটা? আমি যদি দেখাই আমার কাছেই থাকে, এই যে, তুমি কি মনে করো এই বই মাস্টার বই কত পেজ আছে জানো? এখানে 1100 পেজ আছে। 1100 পেজ তুমি শেষ করতে পারবা? তুমি তো 1 বছরে 1100 পেজ শেষ করতে পারবা না, সবগুলো বাদ দিয়ে একটাও শেষ করতে পারবা না। তাহলে পড়তে হবে কোন অংশ, এটা জিজ্ঞাসা করতে হয় যে কোন অংশটা পড়তে হবে। দেখো, তাহলে যা করতে হবে, আমাদের স্পেশাল হ্যান্ড নোট, মানে আমরা যেগুলো তোমাকে লিখে লিখে পড়াবো তুমি লিখে লিখে নিবা, যেগুলো আমি যা বলাবো ক্লাসে সেগুলোকে আমি হ্যান্ড নোট বলতেছি, সেটা তুমি কমপ্লিট করবে, তাহলে ক্রিস টফেল স্যার কোনো দরকার নাই, ওকে? এবার বেসিক ক্লাসের স্লাইড, যে 10টা গিফট ক্লাস ফ্রিতে দিলাম, যারা সোনার ছেলে মেয়ে এই ভিডিও দেখতেছো মানে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে, তারা আমার থেকে কালেক্ট করে নিও। কিভাবে কালেক্ট করতে হবে বলে দিচ্ছি, আমি আর বলবো না, ওকে? আর যারা পেইড ব্যাচে আছেন, মাশাআল্লাহ, এই বেসিক ক্লাস আপনাদের আবার নেওয়া হবে, আপনি নিজেও জানেন রুটিনের মধ্যে দেওয়া আছে, একটু আপনাদের কভার করে দেওয়া হবে। তারপর মাস্টার গ্রামার থেকে কি করব, ওয়ানলি এমসিকিউ। ইংলিশ আমি যেই কয়টা টপিক দিলাম, ইংলিশ কি দিলাম বলো, যেই কয়টা টপিক দিলাম মনে আছে? একটু আগে যে অ্যাডভান্স টপিক দিলাম, মেমোরাইজ টপিক দিলাম, এগুলো মনে আছে নাকি ভুলে গেছো? ভুলে যাওয়ার কথা না, আচ্ছা মেমোরাইজ টপিক দেইনি, একটু পর দিয়ে দিব। এই যে টপিক গুলো দিলাম, এই টপিক গুলো তুমি মাস্টার গ্রামার বই থেকে ঠাড়া একদম শেষ করতে হবে। তোমার কোশ্চেন কিভাবে সলভ করতে হয়, মুখস্থ প্যাটার্ন কিভাবে পড়তে হয়, এগুলো তোমার ব্যাচে আমি নোটের গ্রুপে দিয়ে দিচ্ছি, তুমি যদি না দেখো তাহলে ব্যর্থতা। যদিও আমি আবার বলে দিব, এখানে তোমার আসলে কোনো চিন্তা করতে হবে না, ঠিক আছে? এবং বিউপির জন্য টেক্সট প্যানেসে এই বইটা নিতে হবে বলছি। এই টেক্সট প্যানেসে বইটা থেকে তোমার পয়েমস যেগুলো আছে, পয়েমস এর কোনো শর্ট সিলেবাস হয় না, সব কবিতা পড়তে হবে। প্লাস প্যাসেজ যেগুলো আছে, প্যাসেজ, প্যাসেজ তুমি কোন সিলেবাস পড়বা, শর্ট সিলেবাস পড়বা, শর্ট প্যাসেজ শর্ট সিলেবাস পড়ে ফেলবা, ঠিক আছে? কোন বই থেকে পড়বা? টেক্সট প্যানেসে বই থেকে, যতগুলো এমসিকিউ আছে একটু যদি কভার করো, এই বইয়ের কাহিনী শেষ। তোমার 500 পেজ পুরোটা পড়তে হবে না, শুধু একটু পড়লে হবে। মাস্টার গ্রামার থেকে টপিক, বেসিক ক্লাসের স্লাইড, আর এইটা। আর এবং আমাদের এক্সাম তো মাসে 20টার মতো এক্সাম রাখছি, ওই এক্সাম গুলো দিবা, এনাফ। তুমি আমার এক্সামে টপ 3-তে থেকে দেখাবা, তারপর তুমি চান্স না পেলে সব দোষ আমার, ঠিক আছে? টপ 3-তে থাকার জন্য তোমার আমাকে যত কোশ্চেন করতে হবে, যা যা বুঝে নেওয়া দরকার, ফুল মেন্টর প্যানেল রেডি তোমাদের সলভ দেওয়ার জন্য। এখন তোমরা যদি সলভ না নাও সামনে কি ভাই, ওনারা নিজে থেকে মেসেজ দিচ্ছে আপু আপনার কি কোনো প্রবলেম,
বা ভাইয়া কোনো প্রবলেম, কোনো সমস্যা আমাদেরকে জানেন। আচ্ছা আপু জানাবো, এই জানাবো তো জানাবোই, গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে, মানে ঝগড়া হয়েছে, পড়াশোনার নাম নাই, 5 দিন পর ভাইয়া এত কিছু মিস হয়ে গেছে, অ্যাডমিশন পিরিয়ডে এটা করলে হবে না। আচ্ছা, তো ইংলিশের আইটেম যতটুকু বললাম একটু হইলে আপনার কাভার, এরপর চিন্তা করতে হবে না। আচ্ছা মুখস্থ আইটেমের কথা, হ্যাঁ দেখেন মেমোরাইজ আইটেম আপনার রুটিন দিছি না, ওই রুটিনের মধ্যে আমি দিয়ে দিছি, তারপরে বলতেছি ভোক্যাব, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ, তারপর গ্রুপ ভার্ব, ঠিক আছে? এই যে 5টা মুখস্থ আইটেম বলতে এই 5টা জিনিসকে বোঝানো হয়। এই 5টা জিনিস পড়লেই শেষ। যারা পেইড বেশি না এটা তো জানবেন না, তাই আর কি আমি লিখে দিলাম, ঠিক আছে? এই কয়টা জিনিস, কাহিনী শেষ। জিকে, জিকের জন্য খন্দকার জিকে কে বাংলাদেশে বিট করার মতো কেউ নাই। গত বছর এই বইটার 80,000 কপি সেল হয়েছে। এমনি এমনি 80,000 কপি সেল হয় ভালো বই না হইলে? হয় না। তো এই বই বাংলা ভার্সন যেটা আছে, তোমাকে যেভাবে বললাম টপিক গুলো ফার্স্টে বাংলায় কভার করতে হবে, তারপর তুমি ইংলিশে পড়বা, না হলে একদম ফুল ধরা খাবা। পাকনামি যদি করো ভাই, আমি অন্য দেশে আগাই থাকবো, আমি আগে ইংলিশে পড়বো, শেষ, তোমার এখানে শেষ। এগুলো প্রুফ। আমরা কিছু কিছু স্টুডেন্টকে একদম মার্ক করে রাখতে পারি যারা কখনো চান্স পাবে না, বলতে খুবই কষ্ট হয় বাট পাবে না। কেন? ওরা সবসময় বেশি বোঝে। কিরকম? আমি বলি ভাই তুমি আগে বাংলায় কভার করো, তারপর তুমি ইংলিশে যাও। না ভাইয়া, আমি আগে ইংলিশেই পড়বো, তারপর যাও পড়ো। হতে যায় লাস্টে যে ভাইয়া পরীক্ষার আগে আমার তো কিছু পড়ায়নি, কোলাপস হয়ে গেছে, আগে বলছিলেন তো ইউপি মিস। তারপর টবির টাইমে করার রেস্ট্রিকশন, যে যা বলতেছি তাই করো, হ্যাঁ টবিতে চান্স হয়ে গেছে। অনেক স্টুডেন্ট আছে। তো এখন থেকেই বলতেছি, ফার্স্টে ডিপ্রেশনে পড়ার দরকার নাই, আমাদের কথা জাস্ট মানেন। এটা প্রি ম্যাচিউর প্ল্যান। আপনি নতুন নিউবে এখানে, রাইট? আর আমরা এই ফিল্ডে অনেক দিন ধরে কাজ করতেছি, আমরা জানি কই কোশ্চেন কই থেকে আসে। আমাদের সবসময় অ্যানালাইসিস নিয়ে পড়ে। আমার রুম যদি আমি দেখাই, সব বই এখন অনেকগুলো পড়ে আছে, বিউপি সেমিনার নেওয়ার আগে আমি এগুলো অ্যানালাইসিস করতেছিলাম আবারও। এতদিনের এক্সপিরিয়েন্স তো এখানে আছে। আচ্ছা, এই ব্যাপার। আজকের জন্য স্পেশাল লেকচার, প্রথমে বাংলায় কভার হবে, তারপর ইংলিশে কভার হবে, তারপর ইংলিশে এক্সাম হবে, শেষ, কাহিনী শেষ। যারা ইউপিতে এক্সাম দিবেন না, ইংলিশ ক্লাস স্কিপ করবেন, সহজ কথা। আর তো কোনো প্যারা নাই, তাই না? একদম সহজ হিসাব। যারা ফুল কোর্সে আসেন, ইউপিতে এক্সাম দিব না, দিয়ে না, ইংলিশ ক্লাস স্কিপ করবেন, তাহলে তো আপনার জন্য হয়ে গেল, প্যারা তো নাই। আচ্ছা, অ্যাডিশনাল হিসেবে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হলো ঢাকা ভার্সিটি বি+ডি ইউনিটের কোশ্চেন ব্যাংক। আসলে ডি তো এখন আর নাই, ঢাকা ভার্সিটি বি ইউনিটের মধ্যে এখন ডি কে রাখা হয়েছে। কোন কোশ্চেন ব্যাংক? পানকৌড়ি, PANKOUR, ঠিক আছে? পানকৌড়ি কোশ্চেন ব্যাংক। এই পানকৌড়ি কোশ্চেন ব্যাংক থেকে আপনি কি শেষ করবেন বলেন তো? বাংলা, ইংলিশ, জিকে, এই যে 3টা আইটেম আছে, এই 3টা আইটেম উইথ এক্সপ্লেনেশন, উইথ এক্সপ্লেনেশন ব্যাখ্যা সহ কতবার শেষ করবেন? মিনিমাম 5 বার। মিনিমাম 5 বার যারা বিউপিতে পরীক্ষা দেবেন। এবার আসেন বিসিএস, 46তম থেকে 10তম বিসিএস পর্যন্ত প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক। কোন প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক? প্রফেসর কোশ্চেন ব্যাংক। এই প্রফেসর কোশ্চেন ব্যাংক থেকে বাংলা, বাংলা, ইংলিশ, জিকে, এই যে 3টা জিনিস আছে, মিনিমাম 5 বার শেষ করতে হবে। কি সহ? উইথ এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন বুঝো না? কোশ্চেনের নিচে যে বক্স করা থাকে, আরো জেনে নিন, ওই তথ্যগুলোর কথা বলছি। ওই তুমি এগুলোতে মুখস্থ করতে পারবে না, বাট বারবার রিডিং করতে হবে, ঠিক আছে? এখন যারা ফার্স্ট টাইম আছে জিজ্ঞাসা করতে, ভাই কোশ্চেন ব্যাংক কি জিনিস? হাসির কোনো কিছু না, স্বাভাবিক, জিজ্ঞাসা করতেই পারেন। ভাই কোশ্চেন ব্যাংক হলো যে, ধরো ঢাকা ভার্সিটিতে প্রিভিয়াস যতগুলো অ্যাডমিশন টেস্ট হচ্ছে, সবগুলো কোশ্চেন একত্রে একটা বই আকারে সাজানো হয়, এটাকে কোশ্চেন ব্যাংক বলা হয়। প্রতিটা ভার্সিটিতে কোশ্চেন করা হয়নি বছরে বছরে, বলো? হ্যাঁ। তো প্রতিটা ভার্সিটি এরকম তোমার কোশ্চেন করা হয়, এই জন্য এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি হলো কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? এখন বলতে পারো ভাই আমরা কি প্রিভিউ কোশ্চেন ব্যাংক নিবো সবগুলো একত্রে? আমার উত্তর হলো না। তুমি বিউপিতে পরীক্ষা দিলে তোমার ঢাবি আর বিসিএস এর স্পেসিফিক জিনিস দরকার, বাকিগুলো দরকার নাই। তো প্রিভিউ নিয়ে সবগুলো তুমি কি করবা? হ্যাঁ, ওখানে সব কোশ্চেন আছে, বাট ব্যাখ্যা ছোট করে দেওয়া আছে। ভাই এই প্যাটার্নের ঢাবি আর বিসিএস এর প্যাটার্নের ব্যাখ্যা তোমার বেশি দরকার, তোমার রাবি চবি প্যাটার্নের ব্যাখ্যা তো এখন দরকার নাই ভাই, বুঝো না কেন? তো এই প্রিভিউ টিভিউ বাদ দাও। অনেকে আমার কথা শুনে ভাই নিবো না, আমার টাকা বেঁচে যাবে। 100 টাকা 200 টাকা সেভ করতে যায় তুমি যে তোমার লাইফটা ব্যারেন করে ফেলাচ্ছ, ধ্বংস করে দিচ্ছ, এটা বুঝো না? এটা তো বুঝবা না, পরে বুঝবা। যাই হোক, তো যারা নর্মালি ভিডিও দেখতেছেন ইউটিউবে বা ফেসবুকে, তাদের তো আমরা এতটা মানে জোর দিয়ে বলতে পারবো না, বাট যারা আমাদের ব্যাচে আছেন তাদের উপর আমরা এই জোরটা খাটাইতে পারবো, সেই অধিকার আমাদের আছে। তো যেভাবে বলতেছি সেভাবে করবেন, বাকিটা আমাদের দায়িত্ব। তো শেষ, একটু যদি কাভার করতে পারেন তখন কি করতে হবে বলেন তো? বিইউপি বুস্টার। কোন বই? বিইউপি বুস্টার। ভাই আবার বলতেছি, যদি তোমার একটু কাভার হয় তাহলেই কি করবা? বিইউপি বুস্টার, BSSTR, বিইউপি বুস্টার যে বইটা আছে এই বইটা কিনবা। কেনার পর এখানে প্রিভিয়াস FASS প্লাস FSSS এর যতগুলো কোশ্চেন আছে, সবগুলো কোশ্চেন উইথ EXP ব্যাখ্যা সহ শেষ করে ফেলতে হবে, ওকে? তাহলে তোমার প্রিপারেশন ডান। এখন দেখো, তুমি সব পড়লা, বাট যদি ঢাবি আর বিসিএস কোশ্চেন ব্যাংক মিনিমাম 5 বার করে শেষ না করো, আমার বলতেও খারাপ লাগতেছে, তোমার চান্স মিস যাবে। কেন? ভাই তুমি পড়ছো বাট অ্যাপ্লিকেশন শিখো নাই, যে কোশ্চেন অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়, ঠিক আছে? তো এটা অনেক গুরুত্বপূর্ণ।
আমরা ধীরে ধীরে সব গাইড করবো, প্রতিদিন ক্লাসে এগুলো গাইড করবো, সমস্যা নেই। প্রত্যেকটা ক্লাসে তোমাকে বলে দেওয়া হবে ভাই এটা পর এটা পর, প্রত্যেকটা দিন বলবো। তো তোমার মাথার মধ্যে অটোমেটিক্যালি সাইকোলজিক্যালি ঢুকে যাবে। তো একটা হলো বইয়ের ব্যাপার। তাহলে তুমি দেখো তো বই কি কি পড়তে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট হলো যে কোন কোন টপিক পড়তে হবে, তাই না? আশা করি বুঝতে পারছো। তো এই বইগুলো দ্রুত কিনে নিতে পারো। এখন ভাই আমরা তো বই যদি না কিনি, এতটাতে কোর্স ফ্রিতে কোর্সে ভর্তি হলে ওকে ফাইন, আমরা পিডিএফ দিয়ে দিব, আমাদের কাছে সব বইয়ের পিডিএফ আছে। কিন্তু আমার এক্সপিরিয়েন্স বলে, আমার একটা পারফেক্ট, আমি একটা অ্যাপ্লাই করছিলাম, যারা পিডিএফ দেখে পড়ছে, হ্যাঁ পিডিএফ, তাদের কি হয় জানো, সেই ব্যাচ থেকে 50 জনের মধ্যে 10 জন চান্স পাইছিল। কয়জন? 10 জন। আর যেই ব্যাচ পিডিএফ ও পড়ছে প্লাস দাগায় দাগায়, মানে হার্ড কপি দাগায় দাগায় বই কিনা পড়ছে, হার্ড কপি পড়ছে, ঠিক আছে, সেই ব্যাচ থেকে পাইছিল 25 জন। তো ডিসিশন এখন তোমার, তুমি কি চাও, কারণ পরীক্ষার আগের দিন তোমার দাগানো অংশগুলো রিভিশন দিতে হবে। বই কিভাবে দাগায় দাগায় পড়তে হয় এগুলো আমি সব ইনস্ট্রাক্ট করবো, চিন্তা করতে হবে না। তো আমি মনে করি যে বইগুলা কিনে নিও। আমি যে বইগুলো সাজেস্ট করছি, ভাবির কালকে সেমিনার নিবো না, সেম বইগুলোই দেখাবো। একটা বই দিয়ে যেন তোমার সব ভার্সিটি কাভার হয়ে যায়, কারণ তুমি তো বারবার নতুন করে বই কিনবা না, তাই না? তো এই জন্য আমরা একটা কমন বই সাজেস্ট করছি, একটা বই কিনলে তোমার সব সব কভার হয়ে যাবে। তো এটা তুমি নিয়ে নিতে পারো। আমরা যারা ফার্স্ট টাইম আর বইয়ের চেহারাই তো আমরা চিনি না, কভার পেজ চেঞ্জ হইতে পারে আপডেট অনুসারে। তো এইগুলো কভার পেজ দেখো, এটিএম, খন্দকার জিকে, অভিযাত্রী, বিসিএস প্রিলিমিনারি, পানকৌড়ি, বাংলা সেকেন্ড পার্ট, মাস্টার গ্রামার, এই যে বাংলার আমাদের সিলেবাসটা, ফুল সিলেবাসটা, সবগুলো এখানে তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো সব বইয়ের চেহারাও এখানে আর কি দেওয়া আছে। তো বই সম্পর্কে আশা করি ধারণা ক্লিয়ার। এখন জিজ্ঞাসা করতে পারো ভাইয়া এগুলো কি পুরাতন এডিশন নিলে হবে? দেখো তুমি জিকেটা সবসময় নিউ এডিশন পড়বা। কি পড়বো বলো তো? জিকে নিউ এডিশন পড়বা। জিকে বাদে তোমার এক্সট্রা যে বইগুলো আছে এগুলো তুমি যদি পুরাতন এডিশনে নাও সমস্যা নাই, ঠিক আছে? তবে মাস্টার গ্রামার অবশ্যই 2021, 2021-এর কম নিবা না, ঠিক আছে? 2021 সালের কম এডিশন নিবা না, মিনিমাম এই যে 2021, এই এডিশনের কম এডিশন নেওয়া যাবে না। আমি আবার দেখাই দিই, এই যে এডিশন 2021, এই এডিশনের চেয়ে কম নিলে কিন্তু কথা হবে, আগেই বললাম এই এডিশনের চেয়ে কম নেওয়া যাবে না, এটা যেন মাথায় থাকে। আর বললাম জিকে কখনো পুরাতন নেওয়া যাবে না। অভিযাত্রী, এটিএম, তোমার যদি বাজেট সমস্যা থাকে পুরাতন নিতে পারো। আরেকটা ব্যাপার, কোশ্চিন ব্যাংক কখনো পুরাতন কিনবা না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? জিকে কখনো পুরাতন কিনবা না, এবং কোশ্চিন ব্যাংক, এই যে কোশ্চিন ব্যাংক, এই কোশ্চিন ব্যাংক কখনো পুরাতন কিনবা না। পানকৌড়ি বি ইউনিটের কোশ্চিন ব্যাংকের মধ্যে ডি আছে, দেখো 2 in 1 লেখা, ঠিক আছে, বির মধ্যে ডি আছে। এবং কোশ্চিন ব্যাংকের জন্য বাজারে বেস্ট বই হলো পানকৌড়ি, আমার দেখা বেস্ট বই। আমি আমার টাইমে পানকৌড়ি পড়ছি। সো তুমি অন্যান্য বই নিতে পারো বাজারে, বাট আমার মনে হয় যেটা বেস্ট সেটা পড়া উচিত, ঠিক আছে? তুমি দেখতেছো তোমার সামনে রাস্তা ফাঁকা, ওই রাস্তায় না যায় তুমি এমন রাস্তায় যেখানে কুমির আছে যাবা? যাবা না তো। তোর নিজের লাইফের ক্ষেত্রে বুঝো না কেন? আচ্ছা, 2021-এর লাস্ট এডিশন, এর আগে এডিশন পাওয়া যায়, বাট এখন মার্কেট আউট, এখন তো 25 সাল চলে আসতেছে, তাই না? তো এবার দেখো তোমার কোনটাতে কতগুলো ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি যেটা বললাম, যেটা হলো তোমার এখানে দেখতে পাচ্ছ, এটা হলো এফ এ ডাবল এস ফ্যাকাল্টি, এটা হলো এফ ট্রিপল এস ফ্যাকাল্টি, ঠিক আছে? এফ এ ডাবল এস এর 6টা সাবজেক্ট আছে, 6টা বিভাগ আছে, 350টা সিট। এফ ট্রিপল এস 4টা বিভাগ আছে, 250টা সিট। সকলে এখানে আবেদন করতে পারবে, এগুলো নিয়ে আমরা কথা বলছি। তো এইটা নিয়ে এখন আসলে আমার বলার কিছু নাই। আমি একটু নেক্সট স্লাইডে আসার চেষ্টা করি, তাকাও, হ্যাঁ। এবার কোনটাতে কি কি সাবজেক্ট আছে এটা একটু দেখার চেষ্টা করো। এই যে এফএসটি আর এফবিএস আমি বাদ দিয়ে দিলাম, এটা তোমার তখন দরকার নাই, তুমি এটা দেখো। এফ এ ডাবল এস এ দেখো এই যে এই কয়টা সাবজেক্ট, ঠিক আছে? এফ ট্রিপল এস এ দেখো আইআর, ল, ম্যাথ কমিউনিকেশন, জার্নালিজম, পিস এন্ড কনফ্লিক্ট, এই সাবজেক্ট গুলো আছে। কোন সাবজেক্টে কতগুলো করে সিট আছে সব লেখা আছে, তুমি হয়তো দেখতে পাচ্ছ, আমার হয়তো তোমাকে এটা আর বলতে হবে না। ওকে ফাইন। নেক্সট যদি আমরা একটু আসার চেষ্টা করি, দেখো এই যে এক্সাম প্রসিডিউরটা নেগেটিভ মার্ক আছে, যারা ফার্স্ট টাইমে তারা হয়তো বুঝেন না। নেগেটিভ মার্ক হইলো যে ভাই তুমি 100টা কোশ্চেনটার মধ্যে 50টা কোশ্চেন পারো, তো 50টাই টিক মারো। তুমি পাকনামি করে 10টা বেশি টিক মারছো, 10টা টিক মারে 10টা ভুল করছো, হ্যাঁ, তুই ভুল জ্ঞান করলি। আচ্ছা একটু ওয়েট করো, ক্যামেরা হয়তো ইয়ে হয়ে গেছে, আমি দেখতেছি, একটু ওয়েট, আমরা একটু ওয়েট করি, এটা চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, চলে আসছে না, একটু ওয়েট করেন, দেখেন এই যে চলে আসছে ক্যামেরাটা। ব্যাপারটা হয়েছিল যে ওকে, ক্যামেরা অনেক গরম হয়ে গেছিল, ঠিক আছে, গরম হয়ে আর কি বন্ধ হয়ে গেছে। যাই হোক, আমরা যে পয়েন্টে ছিলাম, যে ভাই তুমি 100টার মধ্যে 50টা এমসিকিউ পারো, ফাইন, তুমি 50টা টিক মারো, খুব ভালো কথা। তুমি ভাই পারো না, এক্সট্রা 10টা কেন টিক মারলা? টিক মারছো মারছো, ভুল কেন হইলো? তুই ভুল জ্ঞান করলি, প্রত্যেক ভুলের জন্য 0.25 করে কাটা। তার মানে 10টা যদি তুমি ভুল দাগাও, 10টা ভুল কেন দাগাইলা, টোটাল মার্ক থেকে তুমি 0.25 করে যদি গুণ দাও, 2.50, 2.5 মার্ক কাটা খাবা। এটাকে নেগেটিভ মার্ক বলা হয়, ঠিক আছে, সহজ কথা একেবারে। ফাইন, ওকে। তো সকল কোশ্চেন কিভাবে করা হয় না করা হয় 100টা থাকবে, এগুলো আমরা বলে দিচ্ছি। এবার দেখো বিউপিতে তোমার
তুমি বৃত্তি কিভাবে পেতে পারবা, মানে স্কলারশিপ পাওয়ার কি উপায়। তুমি যদি বিউপিতে 3.90 প্লাস পাও তাহলে প্রতি মাসে 2500 টাকা করে পাবা, ঠিক আছে। 3.75 প্লাস পাইলে 2000 টাকা করে পাবো, মানে স্কলারশিপ আছে, এই সুযোগটা তোমার এখানে আছে। আর দেখতেই পাচ্ছ এখানে। এবং এক্সাম শিডিউল এটা গত বছরের, ওটা দেখে তোমার কোনো লাভ নাই, তুমি একটু নিচে আসো। এইবার দেখো হলো সত্য, সাবজেক্ট ভিত্তিক সত্যগুলো একটু দেখে নাও লাগবে। এইখান থেকে আমরা দেখানো শুরু করি। তুমি যদি ইকো পড়তেই চাও তাহলে অর্থনীতি, পরিসংখ্যান, উচ্চতর গণিত, হিসাব বিজ্ঞান যে কোনো একটা এসএসসি বা এসএসসি তে কি থাকতে হবে, এসএসসি মানে যে কোনো একটা থাকতেই হবে, এবং সেটাতে এ মাইনাস থাকতে হবে, লেখা আছে পড়ে নিও। ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য কি লাগবে, লেখা আছে ইংলিশ পড়তে চাইলে এসএসসি এসএসসি উভয় পরীক্ষা ইংলিশে ন্যূনতম কি থাকতে হবে, এ মাইনাস থাকতে হবে। তো এটা হলো সাবজেক্ট কন্ডিশন, এছাড়া কোনো আর সাবজেক্ট কন্ডিশন নাই বললেই চলে। এবার আসলে কত পাইলে চান্স হবে, এবার এখন একটা এত কম মার্কের চান্স হবে না, কারণ তোমাকে তো হিসাব দিয়েই দিলাম, কারো যদি আগে থেকে 45 থাকে, আর কেউ যদি এখানে 60টা এমসিকিউ ঠিক করে সেটা 33-এ কনভার্ট হয়ে যাচ্ছে, 40, 30, 70, আর এখানে অলরেডি 78 মার্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো বুঝতেই পারতেছো যে এই জন্য তোমার এবারে এত কম মার্কে হবে না, তোমার মার্ক আরো বাড়াইতে হবে। মার্ক কিভাবে বাড়াইতে হবে, তো দেখা যায় যে তোমার এফ এ ডাবল এসে দেখা যাবে যে তোমার 75 থেকে 77 মার্ক, ঠিক আছে। আর এফ ট্রিপল এসে তোমার দেখা যাবে হইলো যে এখানে তোমার আরো বেশি লাগবে, 77 থেকে 80 মার্ক লাগবে, ঠিক আছে। এখন বলতে হবে কতগুলো এমসিকিউ ঠিক করবো। এমসিকিউ এর কথা যদি আমি বলি, এমসিকিউ এর ক্ষেত্রে তোমার যদি জিপিএ ফুল থাকে, মানে জিপিএ একদম ফুল, হ্যাঁ, দুটাই 5.00 আছে, তাহলে তোমার এফ এ ডাবল এস এ 60টা এমসিকিউ ঠিক করাই এনাফ। 60টা না, 55টা হইলেও হবে, ঠিক আছে। আর এফ ট্রিপল এ যেটা আছে সেখানে সেখানে তোমার একটু বেশি লাগবে, সেখানে তোমার 60 থেকে 62টা এমসিকিউ লাগবে, ঠিক আছে। কারণ আর তোমার যদি জিপিএ তে 5 মার্ক কম থাকে তাহলে বুঝো তোমার 10টা এমসিকিউ প্লাস লাগবে, প্লাস আরো 10টা এমসিকিউ লাগবে। অর্থাৎ কেউ 55 ঠিক করলে তোমার 65 ঠিক করতে হবে। আমি একটু আগে প্রথমে বুঝাই দিছি যে এটা কিভাবে কাজ করে, আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পেরেছো। তো এই হলো ব্যাপার কাটমার্ক সম্পর্কে, আমি যেটা বুঝানো ছিল বুঝাই দিলাম। গিফট ক্লাসের কথা শুরুতে বলছিলাম, যারা এখনো কালেক্ট করতে পারেন নাই, মানে নর্মালি ভিডিওটা দেখতেছেন, সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে কালেক্ট করে নিন, আশা করি আপনার জন্য অনেক উপকার হবে, আমার জন্য না। আর কোর্স দেখতে পাচ্ছেন, আমাদের গাইডলাইন দেখে হয়তো বুঝতে পারতেছেন যে এখানে কিরকম ক্লাস হবে, তো চেক করতে পারেন, আশা করি আপনার জন্য ভালো কিছু হবে। এখানে প্রসিডিউর দেওয়া আছে। আর মেন্টর প্যানেল তো আমরা শুরুতে আগেই দেখা দিয়েছিলাম যে আমাদের টিমে কে কে আছে। যে এতটা পারফেক্ট মেন্টর প্যানেলের পরেও আপনারা যদি গ্র্যাব করতে না পারেন সুযোগ, এটা আসলে ব্যর্থতা। ওনারা সবসময় রেডি, মানে যে কোনো প্রবলেম সলভ করার জন্য। এটা হলো আমাদের সাকসেস লিস্ট, আমি অলরেডি আপনাদের নোট দিয়ে রাখছি, ডেসক্রিপশন বক্সে ইউটিউবে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে কতজন চান্স পেয়েছিল নাকি। আর সুন্দর একটা কোর্স দিয়ে রাখছি যে এখন আপনার জান পাখি ময়না পাখি বেইমানি করে চলে যাবে যদি চান্স না পান, কিন্তু হার্ডওয়ার্ক ফরগেটস ইউ। হার্ডওয়ার্ক কখনো আপনাকে ভুলে যাবে না, ঠিক আছে। হার্ডওয়ার্ক আপনার কাজেই লাগবে। আর একটা ব্যাপার, যারা ফ্রি ব্যাচে অ্যাড হইতে চান, ডেসক্রিপশন বক্স থেকে অ্যাড হইতে পারেন। সুবিধাটা কি, সুবিধা হইলো আমরা প্রতিদিন প্রবলেম সলভিং ক্লাস নিব, এটা সম্পূর্ণ ফ্রি, মানে ফ্রি অফ এনি কস্ট, ঠিক আছে। তো ওই প্রবলেম গুলো সলভ করার মাধ্যমে আপনার আপনার অ্যাডমিশন প্রস্তুতি মোটামুটি 90% গুছিয়ে নিতে পারবেন। সো এটা আপনারা দেখতে পারেন, আপনার জন্য আসলে আমি মনে করি অনেক ভালো কিছু হবে। ওকে। আর এটেক প্ল্যাটফর্মের লোগো আমাদের রিলায়েন্স দেখতে পাচ্ছেন। যে কোনো প্রয়োজন আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপে নক দিলে সরাসরি আমাকেই পাবেন। ফোনে কল দিয়েন না, দিনে প্রচুর কল আছে, রিসিভ করতে পারি না, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, আমি সিন করবো। এখন আপনারা আপডেট, তাই না, হোয়াটসঅ্যাপ কি জিনিস সেটা আসলে আপনাদের মনে হয় না আমার কষ্ট করে আমার বুঝে দিতে হবে, আমার চেয়ে আপনারা বেশি ভালো জানেন। আর এত পারফেক্ট ভিডিওর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। তো একটু ছিল আমাদের ইউটিউবের ভিডিও সম্পর্কিত, এবং আমার যতটুকু মানে বিউপি সম্পর্কিত বলা ছিল ততটুকু। এখন আপনারা এক এক করে মাইক্রোফোন আনমিউট করতে পারেন। আমি কথা বলার নিয়ম শিখাই দিই। একজন কথা বললে আরেকজন ছাড় দিবেন, আরেকজন ফ্লোর দিবে, ঠিক আছে। একসাথে দুইজন কথা বলবে না, একজন কথা বলে আরেকজন স্টপ হয়ে যাবে, এটা হলো কথা বলার নিয়ম। তো ফাইন, এখন আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে ফিল ফ্রি টু আস্ক মি, হ্যাঁ শুরু করেন।